আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। চ্যাট বক্সে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসে আমাদের সাথে ভোকালে থাকবেন সামির ভাইয়া, আর কিউএনএ তে থাকবেন রূপম ভাইয়া। তোমাদের টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা কিউএনএ বক্সে কোশ্চেন গুলা করবেন, আর রূপম ভাইয়া তার অ্যান্সার দিয়ে দিবেন। আর সামির ভাইয়া যদি কোনো কিছু জানতে চায় তাহলে তোমরা তার রেসপন্স চ্যাট বক্সে করবে। আর আমরা ক্লাসটা 6:35 থেকে শুরু করব, সো তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, সনেট বলছো যে ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে। না, সাউন্ড ঠিক আছে, মানে ক্লাস শুরু হলে সাউন্ডটা ঠিক হয়ে যাবে। আর তুমি তোমার নেট কানেকশনটা চেক করতে পারো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, রাফিন কোশ্চেন করেছে যে কালকের এক্সাম মিস করছি, কোনোভাবে কি কোশ্চেন পাওয়া যাবে? আচ্ছা রাফিন, তুমি কি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষার কথা বলছো নাকি? একটু চ্যাট বক্সে জানাও তো। আচ্ছা বুশরা, তুমি তোমার আইডিতে আবার একটু চেক করে দেখো পিডিএফটা আপলোড করা হয়েছে। আচ্ছা, তোমাদের ডেইলি এক্সামটা মানে প্র্যাকটিস এক্সাম হিসেবে থাকবে, তুমি সেটা দেখতে পারবা। আচ্ছা রাফি, বলতেছো যে আজকে তো নামাজ আছে, ক্লাস আজকে অফ অফ রাখলে ভালো হতো না? না, ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো, তো একটু সময় নিয়ে নাও। সামির ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাই আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাইয়া, তাহলে আমরা আচ্ছা মনে হয় আচ্ছা শুরু আচ্ছা। করতে পারি। জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ওকে। তো আসসালামু আলাইকুম। যারা চ্যাট বক্সে সালাম দিয়ে যাচ্ছ, তাহলে সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমরা কি ভালো আছি ভাইয়ারা, একটু বলি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই। যাও, ঠিক আছে। যারা আজকে বলছিল যে একটু আগে যে ভাই আজকে তো সবে বরাতের দিন, তারা তো আজকে একটু নামাজের জন্য একটু আগে আগে ছাড়তে হয়, ঠিক আছে? তাহলে আমি আজকে কথা দিচ্ছি ভাইয়া, তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা আমার কথাটা শোনো, ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ দেখা যাবে যে আজকে খুবই দ্রুত এবং খুব সহজেই হচ্ছে ক্লাসটা শেষ করতে পারবো, ভাইয়া কথা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু সবাইকে যেটা করতে হবে সেটা কি, ক্লাসে একটু মনোযোগ দিতে হবে। কি দিব তো, একটু বলি তো।
যে দেখো ক্লাস কখন দেরি হয় বলো তো, যখন আমার ক্লাসে মনোযোগ থাকে না, তখন কি একই জিনিস বারবার ভাইয়াকে জিজ্ঞেস করতে হয়, তাই না? আর তখনই কি হয়, সময়টা বেশি লাগে। এই কারণে ভাই সবাইকে বলবো যে সবাই যদি আজকে আমরা সহযোগিতা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটা খুব দ্রুত শেষ করতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করি তাহলে। এবং আমি কথা দিচ্ছি, তোমাদের গতকালকের লেকচারেরও যদি কোনো প্রবলেম থাকে, তাহলে ক্লাস শেষে আমরা যখন হ্যান্ড রেজ করব, তখন তুমি অবশ্যই কিন্তু আমাকে সেই কোশ্চেন গুলো চাইলে করতে পারবে। ঠিক আছে, মানে আজকের কোশ্চেন, গতকালকের কোশ্চেন, যে কোনোটাই তুমি কিউএনডে তে আমাকে ওই হ্যান্ড রেজের সময় করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি, দেখি তো আজকে আমাদের কি আছে। তাহলে আমাদের আজকে সর্বপ্রথম যেটা আছে ভাইয়া, সেটা হচ্ছে আলো কি জিনিস। বলো তো আলো কি জিনিস, দেখি বলো তো ভাই, আলো কি জিনিস? এক্স্যাক্টলি, যে ভাই আলো হচ্ছে এক ধরনের শক্তি, তাই না? আমরা তো এটা জানি যে আলো এক ধরনের শক্তি। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আলো এক ধরনের শক্তি। কিন্তু ভাইয়া একটু ভালো করে তুমি চিন্তা করে দেখো যে ভাইয়া আলো আসলে কিভাবে তৈরি হয়। আজকে থেকে তুমি মনে রাখবে কি জানো, আজকে থেকে তুমি মনে রাখবে যে এক ধরনের আলো এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ। হ্যাঁ, আজকে থেকে তুমি এইটা মনে রাখবে যে আলো এক ধরনের কি, তাড়িত চৌম্বক তরঙ্গ। হ্যাঁ, তাড়িত চৌম্বক তরঙ্গ। এখন কথা হচ্ছে ভাই, এই কথাটার মানে কি, এটা একটু বুঝাই দেন তো। এই কথাটার মানে হচ্ছে ভাইয়া, তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে পড়বে, হ্যাঁ ফিজিক্স সেকেন্ড পেপারে পড়বে যে আমাদের এইটা, ধরো যে আমি বললাম তোমাকে যে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, হ্যাঁ এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমি তোমাকে বললাম যে একটা তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। ই, ই কি, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের একটা তরঙ্গ, তার মানে আমরা বলতে পারি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। আর এইটা হচ্ছে কি ভাইয়া, এইটা হচ্ছে কি আমাদের বলতো একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র। হ্যাঁ, এইটা হচ্ছে কি বলতো একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র। এই নীলটা কি, নীলটা হচ্ছে আমাদের বি, যেটাকে আমরা বলছি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র। এখন বিজ্ঞানীরা বলল কি, এই যে আমাদের, দেখি কে বলতে পারে, তোমরাই আমার ছবিটা থেকে একটু বলো তো ভাইয়া, যে এখানে ই আর বি পরস্পর কত ডিগ্রি কোণে কাজ করছে। বলো তো, ই ও বি এর মধ্যবর্তী কোণ কত? দেখি বলো তো, দেখি কে বলতে পারে। এক্স্যাক্টলি, এখানে ই ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে একটা তরঙ্গ যাচ্ছে এই যে এইভাবে বিছানায় শুয়ে শুয়ে, ঠিক আছে, বিছানায় শুয়ে শুয়ে। আর আরেকটা তরঙ্গ যাচ্ছে কিভাবে বলতো, এই যে উপর নিচ হয়ে, কিভাবে বলতো, উপর নিচ হয়ে। যার কারণে আমরা বলতেছি পরস্পর কোণটা কত ভাইয়া বলতো, 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইবার বিজ্ঞানীরা বললো কি জানো, আচ্ছা আমাকে একটু বলো তো ভাইয়া, দেখি তোমরাই বলো তো, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এদের সাথে 90 ডিগ্রি কোন অক্ষ থাকে? একটু বলো তো ভাইয়া, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এদের সাথে 90 ডিগ্রি কোণে কে থাকে? জেড অক্ষ থাকে। তাহলে বিজ্ঞানীরা বলল যে আমাদের পরিবর্তনশীল তরঙ্গ, ঠিক আছে, কি চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্র ছিল বলতো, চৌম্বক ক্ষেত্র। পরিবর্তনশীল তরঙ্গ যেটা হচ্ছে কি একটা চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র, এই দুইটার সাথে 90 ডিগ্রি কোণে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আলো। এটার সাথে 90 ডিগ্রি কোণে যে থাকবে সেটা কি বলতো ভাইয়া, আমাদের আলো। এটার সাথে 90 ডিগ্রি কোণে কি থাকবে, আলো থাকবে। তার মানে আমি বলি ই এবং বি, ই এবং বি এদের কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার ই এবং আলো, এটার কোণটাও কত ডিগ্রি, ই এবং আলো এইটার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার বি এবং আলো এইটার কোণটাও কত, 90 ডিগ্রি। তার মানে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, এই দুইটার সাথে 90 ডিগ্রি কোণে যে তরঙ্গটা যায় তার নাম হচ্ছে আলো, তার নাম হচ্ছে কি বলতো, আলো। তাহলে কি আমরা কি বুঝতে পারছি আলো জিনিসটা কি?
এই জন্য আলোকে কি বলা হয় বলতো? তাড়িৎ-চৌম্বক তরঙ্গ বলা হয়। তাড়িৎ-চৌম্বক তরঙ্গ বলা হয়। দেখো এই যে এখানে হচ্ছে ঠিক সেম জিনিসটা বলা হয়েছে। এই যে দেখো, আমার দেখো একদম সোজা শর্টকাটে দেখো যে আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করছে কি বলতো? তড়িৎ ক্ষেত্র, তাই তো? ওয়াই অক্ষ বরাবর কি কাজ করছে? তড়িৎ ক্ষেত্র কাজ করছে। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে। আর এই যে দেখো জেড অক্ষ বরাবর কি কাজ করেছে বলতো? জেড অক্ষ বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্র কাজ করেছে। কি কাজ করেছে বলতো? চৌম্বক ক্ষেত্র। তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই দুইটার সাথে 90 ডিগ্রি কোণে, এই দুইটার সাথে 90 ডিগ্রি কোণে যে তরঙ্গটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কি বলতো? আলোক তরঙ্গ। সেটাই হচ্ছে কি বলতো? আলোক তরঙ্গ। তাহলে যে 7 বলেছে রিপিট করতে, আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? একটু ঝটপট বলি তো, বলো তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এই যে এটা তো আমরা জানি যে বলতো, এই যে আমি যে দুইটা পয়েন্ট দেখিয়েছি এ আর বি, হ্যাঁ, আমি যে দুইটা পয়েন্ট দেখিয়েছি এ আর বি, এই এ আর বি কে আমরা কি বলি বলতো? এ বি দূরত্বটাকে আমরা কি বলি দেখি বলতো? এ বি দূরত্বটাকে আমরা কি বলি দেখি বলতো? এক্স্যাক্টলি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তাই তো? এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলে থাকি। এই তো সুন্দর, এটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। ওকে, আচ্ছা চল, তাহলে এইবার আমরা তাহলে একটু পরের টপিকে চলে যাই, দেখি কি আছে এক্স্যাক্টলি। এখন আমাদের একটা কথা হচ্ছে কি জানো ভাই, আমাদের এই যে তরঙ্গ দৈর্ঘ্য বললাম না, এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বিভিন্ন রকমের হয়। এবং এইটা যখন বিভিন্ন হয় তখন আমাদের আলোগুলা আছে না, এই আলোগুলা তখন মাঝে মাঝে দৃশ্যমান আলো থাকে, কিন্তু বেশিরভাগ করে থাকলেও দৃশ্যমানটা দেখা যায় না, ঠিক আছে? এইটাই হচ্ছে এখন আমরা দেখবো। ভাইয়া কি বললেন কথাটা আরেকবার একটু বলেন তো। তার আগে একটু দেখি নাফিসা কি বলতে চাচ্ছে। নাফিসা বলছে ভাইয়া অক্ষ করলো উল্টাপাল্টা করে নিলেও তো হবে, তাই না? অবশ্যই হবে আপু, তুমি চাইলে এক্স ওয়াই জেড কে আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার আমি যে কথাটা বলতেছি ভাইয়া একটু বলো তো দেখি, তোমরা আমাকে একটু বলো তো, ই সমান সমান এইচ এফ, এই সূত্রটিকে আমরা পড়েছি? একটু বলো তো ভাই, ই সমান সমান এইচ এফ এটাকে আমরা পড়েছি? এক্স্যাক্টলি। আবার দেখো তো, ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, এটাকে আমরা পড়েছি ভাইয়া? একটু বলো তো। ই সমান সমান এইচ এফ আমরা পড়েছি, আবার ই সমান সমান এইচ সি বাই ল্যামডা এইটাও আমরা পড়েছি, তাই তো? একটা জিনিস কি তাহলে খেয়াল করেছি, একটু বলো তো, যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে শক্তি বাড়ে, এটা কি আমরা খেয়াল করেছি? আর যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে শক্তিটা কমে যায়, এটা কি আমরা খেয়াল করেছি? একটু বলো তো। এক্স্যাক্টলি। তাহলে এই যে তুমি চিন্তা করে দেখো যে এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? দেখো কত বেশি, 10⁸ মিটার, 10⁸ তাই তো? তাহলে এত বেশি হওয়ার কারণে এদের কম্পাঙ্ক দেখো খুবই কম। কম্পাঙ্ক কি খুব কম, খুব কম। আর এখানে হচ্ছে কি খুব বেশি, খুব বেশি, খুব বেশি। যার কারণে এই যে আমাদের এইখানে যে তরঙ্গগুলো আছে এই তরঙ্গগুলোর শক্তিটা খুব কম হয়। শক্তিটা কি হয় ভাই বলতো? খুব কম হয়ে যাচ্ছে। শক্তিটা কি হয়ে যাচ্ছে? খুব কম হয়ে যাচ্ছে। কিন্তু ভাইয়া তুমি চিন্তা করে দেখো যে আমাদের এই জায়গায় ল্যামডার মানটা কি হয়ে যাচ্ছে? খুব ছোট হয়ে যাচ্ছে। ল্যামডার মানটা খুব ছোট হয়ে যাচ্ছে, যার কারণে দেখো ওর জন্য কম্পাঙ্কটা কি খুব বেশি হয়ে যাচ্ছে। কম্পাঙ্ক কি হয়ে যাচ্ছে ভাইয়া? খুব বেশি হয়ে যাচ্ছে। এবং কম্পাঙ্ক যখন খুব বেশি হচ্ছে, ই এর ভ্যালুটাও কি হয়ে যাচ্ছে ভাই বলতো? অনেক বেশি হয়ে যাচ্ছে। ই এর ভ্যালুটাও কি হয়ে যাচ্ছে? অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা বলতে পারি, এই যে গামা রে, এক্স রে, এগুলোর ক্ষেত্রে ল্যামডাটা খুব ছোট, তাই জন্য কি শক্তি অনেক বেশি। আর এই যে আমাদের রেডিও ওয়েভ, এদের জন্য কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি, যার কারণে শক্তিটা কি হয়ে যাচ্ছে? খুব কম হয়ে যাচ্ছে। এবং আজকে থেকে তোমরা মনে রাখবে, শুধুমাত্র আমরা এই যে 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, মাত্র এতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই। তাহলে 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্যের আলোকে আমরা কি বলতে পারি? দৃশ্যমান আলো বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি ভাই বলতো? দৃশ্যমান আলো বলতে পারি।
এইবার চলো তাহলে আমরা এই যে শ্রেণী বিভাগটা সেটা থেকে একটু পড়ার চেষ্টা করি। এই যে দেখো এইখানে হচ্ছে সেই জিনিসটাই বলা হচ্ছে, হ্যাঁ, যে তোমার আমাদের দেখো যখন তরঙ্গ দৈর্ঘ্য কি থাকে বলো তো, যখন তরঙ্গ দৈর্ঘ্য অনেক অল্প থাকে, তরঙ্গ দৈর্ঘ্য যখন অনেক অল্প, শক্তি যখন অনেক বেশি, তখনও এগুলোকে আমরা চোখে দেখতে পারি না। আবার যখন তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, শক্তি অনেক কম, তখন আমরা এগুলোকে চোখে দেখতে পারি না। তাহলে আমরা চোখে দেখতে পারি হচ্ছে একটা মাঝারি অংশ, কত থেকে, 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার। বা এখানে ইটা কি পাওয়ার বোঝায় না শক্তি বোঝাচ্ছে, ই হচ্ছে এখানে শক্তি। এটা কি বলতো, এই জায়গায় আমাদের শক্তি। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা আমাকে একটু চ্যাট বক্সে বলো তো ভাইয়া, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? বলতো, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এক্স্যাক্টলি। এই যে দেখো আমি যে কালারটা দিয়ে লিখছি, কি কালার দিয়ে লিখছি? লাল কালার। তাহলে লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এবার তোমরাই বলো, একটা সিগনালে, হ্যাঁ, বলো তোমরাই বলো, একটা সিগনালে আমরা সর্বপ্রথম কোন কালারটা দেখতে পাই? বলো তো, সবার উপরে কোন কালারটা দেখতে পাই? সবার উপরে হচ্ছে আমরা লাল কালারটা দেখতে পাই। কেন? যাতে অনেক দূর থেকে এটা বোঝা যায়, অনেক দূর থেকে এটা বোঝা যায়। এরপরে মাঝখানে কি থাকে বলো, তোমরাই বলো, মাঝখানে কি থাকে? বা মাঝখানে থাকে হচ্ছে আমাদের হলুদ কালার থাকে, তাই তো? মাঝখানে কি থাকে? হলুদ কালার থাকে। আর নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে আমাদের সবুজ কালার। ঠিক আছে, যাতে দেখো তুমি যাতে সাবধান হও, তুমি যাতে সাবধান হও এই কারণে লালটাকে কি করা হয়, সবার উঁচুতে রাখা হয়। এবার কি কাহিনীটা বুঝতে পেরেছি, যে লাল সবার উপরে কেন? যাতে আমাদের অনেক দূর থেকে এই জিনিসটা চোখে পড়ে, অনেক দূর থেকে এটা যাতে চোখে পড়ে। এইবার আসি, বলো ভাইয়া, তোমরা কি কখনো এইচএসসি 2018 সালের কোশ্চেনটা দেখেছো? এইচএসসি 2018 সালের কোশ্চেনটা দেখেছো? সেইবার হচ্ছে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমার সময় একটা প্রশ্ন এসেছিল কি জানো, এই যে আসমানি কালার আছে না, এই আসমানির তরঙ্গ দৈর্ঘ্যটা কত একটু লিখো। আসমানির তরঙ্গ দৈর্ঘ্য কত এটা একটু লিখো। তাহলে আমরা কি একটু বলো ভাই, আমরা এই দুইটা চার্ট কিন্তু যারা মেডিকেলে পরীক্ষা দিব, প্লাস হচ্ছে যারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিব, হ্যাঁ, যারা বিভিন্ন হচ্ছে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, সবার জন্য এই চার্টটা কিন্তু মাস্ট। যারা মেডিকেলে পরীক্ষা দিব, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, হ্যাঁ, সবার জন্য এই চার্টটা কিন্তু মাস্ট। এই চার্টটা মাস্ট, অবশ্যই অবশ্যই কিন্তু এইটা পড়তে হবে। বলো, আমরা কি এই কষ্টটা একটু করতে পারবো? একটু বলো তো, এই চার্টগুলো কি একটু মুখস্থ করতে পারবো? একটু বলো তো ভাই। আচ্ছা, রামিসা বলছো ভাইয়া লাইট দেখা না দেখা ল্যামডা এর শক্তির উপর ডিপেন্ড করে কেন? কারণ হচ্ছে আমাদের চোখ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বাইরে দেখতে পারে না, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, 380 থেকে 480 থেকে ই আর এফ এর মান সেম? না না, সেফ না। আচ্ছা ভাইয়া, একটু আগের পেজটা বলা যাবে? আগের পেজে জাস্ট খালি আমরা বললাম যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হলেও আমরা দেখতে পাই না, তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হইলেও আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই কি, 380 থেকে 780 ন্যানোমিটার। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমরা দেখতে পাই। এইবার বলো, এই দুইটা চার্ট কি তোমরা সত্যি সত্যি পরীক্ষার আগে, ওই যে অনেকে আমাকে বলে ভাইয়া পরীক্ষার আগের রাতে কি পড়বো, পরীক্ষার আগের রাতে তো ভাইয়া এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হয়। কেন? যাতে আমি পরীক্ষা দিয়েই কি করতে পারি, ভুলে যেতে পারি, তাই না? পরীক্ষা দেওয়ার পর বলো, এই যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা কি তোমার কাজে লাগবে? কখনোই কাজে লাগবে না। দ্যাটস ওয়াই শুধু পরীক্ষা পর্যন্তই এই জিনিসটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে ভাইয়া? ভাই, এমন কোন তরঙ্গ দৈর্ঘ্য আছে যা আমরা দেখি না কিন্তু ক্যামেরায় ভিজিবল হয়? ভাই এটা তো আমার জানা নেই, সরি ভাইয়া, এটা বলতে পারলাম না। এইবার একটু আসি, এইবার একটু আসি ভাই, যে বর্ণালী শ্রেণী বিভাগ, হ্যাঁ। বর্ণালী হচ্ছে ভাই আমাদের 3 প্রকার, ঠিক আছে ভাইয়া? এই যে দেখো, বর্ণালী কয় প্রকার বলো তো ভাইয়া? বর্ণালী হচ্ছে আমাদের 3 প্রকার, হ্যাঁ। বর্ণালী কয় প্রকার? 3 প্রকার। কি কি ভাইয়া একটু বলেন তো? প্রথমটাকে আমরা বলি হচ্ছে শোষণ বর্ণালী। ঠিক আছে ভাইয়া, কি বর্ণালী বলি তো? শোষণ বর্ণালী। তারপরেরটাকে আমরা কি বলি? এরপরেরটাকে আমরা বলি হচ্ছে বিকিরণ বর্ণালী। ঠিক আছে, বিকিরণ বর্ণালী। আর 3 নাম্বারটা হচ্ছে, দেখি কে বলতে পারে, বলো তো কন্টিনিউয়াস এর বাংলা কি? একটু বলো তো ভাই, দেখি তো, আমাকে একটু বলো তো।
হ্যাঁ, ইনফ্রারেড ক্যামেরায় দেখা যায়, ঠিক বলেছো। তার মানে এই যে আমাকে যে কোশ্চেনটা করেছিল, কে কোশ্চেনটা করেছিল, আলিফ, যে ভাইয়া এমন কোন তরঙ্গ দৈর্ঘ্য আছে যা আমরা দেখি না কিন্তু ক্যামেরায় ভিজিবল হয়, সেটা হচ্ছে কি ইনফ্রারেড। ঠিক বলেছো, থ্যাংক ইউ সো মাচ। এটা অ্যান্সারটা দিয়েছে কে? এটার অ্যান্সারটা দিয়েছে হচ্ছে আমাদের অহনা দিয়েছে, রিয়াজুল দিয়েছে। এই তো, এটা ডিপেন্ড করে আসলে কোন ক্যামেরা ব্যবহার করছে সেটা। এক্স্যাক্টলি, নিরবিচ্ছিন্ন। থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন, তাই না? নিরবিচ্ছিন্ন বা চলমান, তাই তো। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা চলমান বর্ণালী, ঠিক আছে। তাহলে বর্ণালী আমার সাথে সাথে বলো তো কত প্রকার ভাইয়ারা, এখনই পড়াটা শেষ করে ফেলি যাতে আর বাসায় কষ্ট করে পড়তে না হয়। বলো, বর্ণালী কত প্রকার? 3 প্রকার। কি কি? এই যে লিখে দিয়েছি, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, আরেকটা কি বলতো, নিরবিচ্ছিন্ন বর্ণালী, তাই তো। শোষণ, বিকিরণ, আরেকটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। আচ্ছা, এইবার তাহলে ভাইয়া আমরা একটু আসি যে ভাইয়া কোনটা কি বুঝাচ্ছে সেটা একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটু বলার চেষ্টা করি। ভাইয়া তুমি আমাকে একদম সিম্পল একটা কথায় বলো তো, যে আমাদের এইটা হচ্ছে একটা প্লাস চার্জ, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, হ্যাঁ, একটা হচ্ছে প্রথম কক্ষপথ আর একটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে এবার তুমি আমাকে একটু বলো তো, ইলেকট্রন যদি এন ইজ ইকুয়াল টু 2 থেকে এন ইজ ইকুয়াল টু 1-এ আসে, তাহলে কি করবে একটু বলো তো ভাই। বলো, এন ইজ ইকুয়াল টু 2 থেকে যদি এন ইজ ইকুয়াল টু 1-এ আসে তাহলে কি করবে একটু বলো তো। এক্স্যাক্টলি ভাইয়া, যে আলোটাকে বিকিরণ করবে, তাই তো। আলোটাকে কি করবে বলো তো? বিকিরণ করবে, তাই তো। এই যে আলোটা বিকিরণ করছে, এইটাকে আমরা কি বলি? বিকিরণ বর্ণালী বলি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি বলো তো? বিকিরণ বর্ণালী বলি। এখন অনেকে প্রশ্ন করবে, ভাইয়া বর্ণালী কি, এটা একটু বলেন তো। বর্ণালী হচ্ছে ভাইয়া যে কোনো একটা সাদা আলো, হ্যাঁ, এই যে দেখো এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। যে কোনো একটা সাদা আলোকে, একটা মেশিন আছে, নাম হচ্ছে প্রিজম। নাম কি বলতো? প্রিজম। এই যে কোনো সাদা আলোকে তুমি যদি প্রিজমের মধ্য দিয়ে পাঠাও, তাহলে তুমি কি দেখতে পারবে ভাই? তুমি দেখতে পারবে এই জায়গায় রংধনুর 7টা কালার, লাল, তারপর হচ্ছে কি বেগুনি, তাই তো। তারপর হচ্ছে কি বলতো, নীল, তাই তো। বেগুনি, নীল, তারপর হচ্ছে কি আসমানি, তাই তো। এই যে আসমানি, বেগুনি, নীল, আসমানি। তারপরে হচ্ছে কি সবুজ, তাই তো। তারপরে হচ্ছে আমাদের সবুজ। তারপরে কি? তারপরে হচ্ছে হলুদ। তারপরে হচ্ছে আমাদের হলুদ, সবুজ, তারপরে হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে কমলা, আর লাস্টে হচ্ছে লাল। এই যে আমাদের একটা সাদা আলো মানে হচ্ছে 7টা কালারের সমষ্টি, তাই তো। 7টা কালারের সমষ্টি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বর্ণালী। এই জিনিসটাকে আমরা কি বলি বলতো? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বর্ণালী। তাহলে বর্ণালী কি? বর্ণালী হচ্ছে আমাদের বিভিন্ন কালারের সমষ্টি, তাই তো। বর্ণালী কি বলতো? বিভিন্ন কালারের সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, যে আমরা সারা জীবন খালি কি মনে করি জানো? আমরা সারা জীবন মনে করি যে ভাইয়া খালি বিকিরণ করলে মনে হয় আলো দেখা যায়, বিকিরণ করলে আলো দেখা যায়, শোষণ করলেও কিন্তু আলো দেখা যায়। সেটা এখন আমি তোমাদেরকে প্রমাণ করছি। বিকিরণ করলে আলো তো দেখা যাবেই, আলো তো দেখা যাবেই, এমনকি শোষণ করলেও হচ্ছে আলো দেখা যাবে। শোষণ করলেও কি হবে বলতো? আলো দেখা যাবে। হ্যাঁ, শোষণ করলেও আলো দেখা যাবে। শোষণ করলেও আলো দেখা যাবে, ঠিক আছে। শোষণ করলেও আলো দেখা যাবে। ভাইয়া তুমি বলো তো, যে আমি যদি সব আলো শোষণ করি, একদম যা আছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, সব যদি শোষণ করি, তাহলে সব আলো শোষণ করলে কি কালার দেখবো বলো তো? সব আলো শোষণ করলে কি কালার দেখবো? এক্স্যাক্টলি, সব আলো শোষণ করলে আমরা দেখবো হচ্ছে কালো কালার। কি কালার দেখবো বলতো? কালো কালার দেখবো। আর এবার বলো তো ভাইয়া, যদি সব আলো প্রতিফলন করি তাহলে কি দেখবো? বলো, তোমরাই বলো, যে সব আলো প্রতিফলন করলে কি দেখবো? সব আলো প্রতিফলন করলে, সব আলো প্রতিফলন করলে আমরা দেখতে পাবো হচ্ছে সাদা কালার, ঠিক আছে। সাদা দেখতে পাবো। সব আলো
প্রতিফলন করলে সাদা দেখতে পাবো। ঠিক আছে, সাদা দেখতে পাবো। ওকে, এইবার তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, যে আমি তোমাকে বললাম একটা ইলেকট্রন, হ্যাঁ, এইবার একটু আসি, এইবার তুমি আমাকে বলো, এইবার তুমি আমাকে বলো একটা ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়, n ইজ ইকুয়াল টু 1 থেকে n ইজ ইকুয়াল টু 2 তে যায়, বলো তখন ও জানি কি করে, একটু বলো তো। n ইজ ইকুয়াল টু 1 থেকে n ইজ ইকুয়াল টু 2 তে গেছে, বলো ও কি করবে? ও হচ্ছে শক্তি শোষণ করবে। এইবার তুমি চিন্তা করে দেখো, শক্তি কি করেছে? শোষণ করেছে, তাই তো? শক্তি শোষণ করেছে। এইবার তুমি একটু চিন্তা করে দেখো, যে আমি তোমাকে বললাম যে তুমি কি করেছো, তুমি এই জায়গায় সাদা আলো দিয়েছিলে। কি আলো দিয়েছিলে বলো তো ভাই? সাদা আলো দিয়েছিলে। তাহলে সাদা আলো মানে কি? সাদা আলো মানে হচ্ছে এখানে আমাদের 7টা কালারই আছে। কি কি কালার আছে? এই যে আমাদের বেগুনি আছে, আমাদের হচ্ছে নীল আছে, তাই তো? বেগুনি, নীল, তারপরে হচ্ছে কি বলতো, বেনি আসমানি আছে, তাই তো? আসমানি আছে। তারপরে কি আছে বলতো? তারপর হচ্ছে বেনি আসো হ কলা, তাই তো? আসো ও কলা, তাই তো? কমলা আর লাল, তাই তো? আচ্ছা, এইবার আমি তোমাকে বললাম যে ভাইয়া, ভাইয়া আমি তোমাকে বললাম যে ভাইয়া আমার এই যে ইলেকট্রনটা, হ্যাঁ, ইলেকট্রনটা কি করেছে বলো তো? এই সবুজ আলোটাকে শোষণ করেছে। এই সবুজ আলোটাকে কি করেছে? শোষণ করেছে। তাহলে এইবার তুমি বলো বাকি আলোগুলাকে কি শোষণ করছে? একটু বলো তো ভাইয়া, বলো। বাকি আলোগুলা কি শোষণ করছে? বাকি আলোগুলা কিন্তু শোষণ করেনি। তাহলে আমার চোখ কি দেখতে পাবে? আমার চোখ যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে উপরের 3টা কালার, নিচের 3টা কালার, এই তিনটা তিনটা 6টা কালার কিন্তু আমার চোখ দেখতে পারবে, আমার চোখ দেখতে পারবে। তাহলে এই 6টা কালারের যে খিচুড়ি সেটা আমার চোখ দেখতে পারবে। 6টা কালারের যে খিচুড়ি সেটা আমার চোখ দেখতে পারবে। তাহলে এই যে দেখো, আলো শোষণ করলেও কিন্তু আমরা কি দেখতে পারি? অন্য আলো কিন্তু দেখতে পারি, তাই না? আলো শোষণ করলেও আমরা কি করতে পারি ভাই বলো তো? অন্য আলো আমরা দেখতে পারি। তাহলে এই যে তুমি আজকে থেকে মনে রাখবে শোষণ বর্ণালী কি। শোষণ বর্ণালী হচ্ছে ভাইয়া একদম সিম্পল বাংলা কথায় একটা নিউক্লিয়াসের পাশে যে নিম্ন শক্তির কক্ষপথ, সেখান থেকে যদি ইলেকট্রন উপরের কক্ষপথে যায়, যাওয়ার সময় ও তো কিছু আলো কি করবে? শোষণ করবে। বাট বাকিগুলো কি করবে? বিকিরণ করবে, তাই না? এই যে যারা বুঝিনি, এই যে অলরেডি চ্যাট বক্সে লেখা শুরু করে দিয়েছে, ভাই এটা আরেকবার একটু রিপিট করেন, এই যে তাদের জন্য বলছি, যে ভাইয়া ও যখন 1 থেকে 2-এ যাবে তখন কি করবে ভাইয়া বলো তো? এই সবুজ আলোটা শোষণ করবে, কিন্তু বাকিগুলো তো ত্যাগ করবে, তাই না? তাহলে আমার চোখ কি দেখতে পাবে? বাকিগুলোকে দেখতে পাবে। তাহলে এই যে বাকি আলোগুলার যে খিচুড়ি, সেই খিচুড়িকে আমরা কি বর্ণালী বলবো? সেই খিচুড়িকে আমরা বলবো হচ্ছে শোষণ বর্ণালী। কি বলবো ভাইয়া বলো তো? শোষণ বর্ণালী। কি বলবো বলো তো? শোষণ বর্ণালী বলে ফেলবো। কি ঠিক আছে কিনা বুঝতে পারছি এবার? বলো। বা অনলি গ্রিন লাইট কেন? ওর ইচ্ছা। আরে এটা গ্রিনও হইতে পারে, এটা ব্লু হইতে পারে, এটা রেড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে বলো এই যে রিয়াজুল, তারপরে হচ্ছে মিশকাত, তারপরে হচ্ছে আমাকে জিন যে প্রশ্নটা করেছিলে, তারপর অহনা, সবাই বলে এবার কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? শোষণ বর্ণালী ক্লিয়ার? আমাদের কনসেপ্ট ক্লিয়ার শোষণ বর্ণালী? ওকে, আচ্ছা। বা একটা ইলেকট্রন কি সব রং খেতে পারে? হ্যাঁ, সব রং খেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, তাহলে এই যে এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তুমি যেটা করেছো ভাইয়া, সেটা হচ্ছে কি, তুমি হচ্ছে একটা ঠান্ডা গ্যাসের মধ্যে, একটা ঠান্ডা গ্যাসের মধ্যে যখন কি করেছো ভাই, একটা ঠান্ডা গ্যাসের মধ্যে তুমি যখন যেটা করেছো সেটা হচ্ছে কি, হঠাৎ করে হচ্ছে ধরো যে প্রচন্ড জোরে হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ দিয়েছিলে, এবং তখন কি করেছিল, ওর ভিতর থেকে যে আলোটা বের হয়েছিল সেটাকে প্রিজমে দিলে তুমি কি দেখতে পাবে বলতো? শোষণ বর্ণালীটা দেখতে পারবে। ঠিক আছে, শোষণ বর্ণালীটা দেখতে পারবে। যে বাহির থেকে আমি প্রচন্ড শক্তি আমি প্রয়োগ করেছিলাম, প্রচন্ড শক্তি দিয়েছিলাম, এই শক্তিটার কারণে ও কি করেছে, এই যে বাকি যে 6টা খিচুড়ি, সেই খিচুড়িটাকে ছেড়ে দিয়েছিল, সেই খিচুড়িটা যদি তুমি প্রিজমে দাও তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? শোষণ বর্ণালী
দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্ল্যাক বডি কি? ব্ল্যাক বডি হচ্ছে কালো বস্তু। ব্ল্যাক বডি কি বলতো? কালো বস্তু। ঠিক আছে, ব্ল্যাক বডিকে আমরা বলি হচ্ছে কালো বস্তু। আচ্ছা, এইবার আসি, তাহলে বলো আমরা কি বিকিরণ বর্ণালীটা বুঝতে পেরেছি? ওই যে 9-10 থেকে যেটা পড়ে আসছিলাম, যে ভাই 2 থেকে 1-এ আসছে, তাহলে এই যে 2 থেকে 1-এ আসার কারণে কি করছে বলতো? আলোটা ছেড়ে দিয়েছে, তাই তো? এই যে আলোটা ছেড়ে দিয়েছে, এইটাকে আমরা বলি কি? ইমিশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালী। এটাকে আমরা কি বলি বলতো? বিকিরণ বর্ণালী, এইটা বলে থাকি, তাই তো? তাহলে শোষণ বর্ণালী কি ভাই? শোষণ বর্ণালী হচ্ছে ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়, ইলেকট্রন যখন নিচ থেকে উপরে যায়, এই ক্ষেত্রে তুমি শক্তি দিবে। এই ক্ষেত্রে কি করবে? তুমি শক্তি দিচ্ছ, শক্তি দিচ্ছ, তখন যে বর্ণালী, তার নাম হচ্ছে কি বলতো? শোষণ বর্ণালী। তার নাম কি? শোষণ বর্ণালী। আর যখন ইলেকট্রনিক তোমাকে কি করছে? শক্তি ফেরত দিচ্ছে। ইলেকট্রন যখন শক্তি ফেরত দিচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি বলতো? বিকিরণ বর্ণালী। তখন সেটাকে আমরা কি বলছি? বিকিরণ বর্ণালী। বলো, শোষণ আর বিকিরণ কি ক্লিয়ার? 100% কনসেপ্ট ক্লিয়ার? বলো, তোমরা বলো, শোষণ আর বিকিরণ কি ক্লিয়ার? এক্স্যাক্টলি, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখছো তো, এই যে দেখো, তোমাদের মনোযোগ যে কমে গেছে এটা তো বুঝতেই পারতেছি। কারণ কথা আপু আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া নিরবিচ্ছিন্ন বর্ণালীটা আরেকবার বলেন। বলো, আমি কি নিরবিচ্ছিন্ন বর্ণালী এখনো পড়াইছি? একটু বলো তো, বলো, তোমরাই বলো, কি এটা পড়াইছি? এটা তো এখনো পড়াইনি ভাইয়া, তাই না? তাহলে চলো এইবার আমরা এটা একটু পড়ে ফেলি, তাই না? এই যে এইবার হচ্ছে আমরা কি করি বলো তো? এই জিনিসটা আমরা একটু পড়ে ফেলি, যে ভাইয়া নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কি, একটু চলেন দেখে ফেলি তাহলে। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা এইবার যেটা করি সেটা হচ্ছে কি পড়ি বলতো? এই নিরবিচ্ছিন্ন বর্ণালীটা একটু দ্রুত পড়ে ফেলি, যে নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কি আসলে। ওকে, নিরবিচ্ছিন্ন বর্ণালীর আগে বলো, রংধনু দেখছি কিনা একটু বলো। রংধনু দেখছি? বলো, তোমরাই বলো, রংধনু কি দেখেছি? বলো, দ্রুত বলো। হ্যাঁ ভাই, অনেকদিন আগে দেখছিলাম, তাই তো? অনেকদিন ধরে তো বৃষ্টি হয় না, তাই না? আমাদের কি অনেকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, যার কারণে রংধনু দেখার সম্ভাবনা কি খুবই কম, তাই তো? তাহলে বৃষ্টি উঠলে একটু হচ্ছে একটু কে করিও বলো তো, আশেপাশে একটু তাকাইও তো ভাই, যে আমাদের দেখা যায় কিনা, একটু দেখিও তো। আচ্ছা, তাহলে সবাই মনে মনে 1 মিনিট, ঠিক আছে, রংধনুর কথাটা একটু চিন্তা করি। বলো, রংধনুর কথাটা একটু চিন্তা করে দেখো। আচ্ছা, এক্স্যাক্টলি, ঠিক বলেছো ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে চলো এইবার হচ্ছে আমরা তাহলে কি বলি? নিরবিচ্ছিন্ন বর্ণালী কি জিনিস, এটা অনেকের প্রশ্ন ছিল, তাই তো? তাহলে আজকে থেকে মনে রাখবো ভাই, নিরবিচ্ছিন্ন বর্ণালী আসলে কিছুই না। নিরবিচ্ছিন্ন বর্ণালী আসলে কিছুই না, এটা হচ্ছে রংধনু। রংধনুকে আমরা কি বলি? রংধনুকে আমরা বলি হচ্ছে, রংধনুকে বলি হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে, একমত সবাই? রংধনুকে কি বলি? নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে থাকি, তাই তো? রংধনুকে আমরা কি বলবো? নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এইবার তুমি আমাকে বলো যে রংধনু আসলে কি হয় ভাই? রংধনু আসলে কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখে ফেলি, তাই তো? যে নিরবিচ্ছিন্ন বর্ণালীকে আমরা কি বলে থাকি বলতো? রংধনু বলতে পারি, তাই তো? আচ্ছা, রংধনু কেন হয় তাহলে এইবার হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ধরো, তুমি আমাকে বলো, বৃষ্টির যে পানি, হ্যাঁ, বৃষ্টির পানি এটা কি বাতাসের থেকে হালকা নাকি ঘন? একটু বলো তো। বৃষ্টির পানি অবশ্যই কি একটা ঘন মাধ্যম, তাই তো? আবার একটু বলো যে বৃষ্টির পানি হচ্ছে একটা ঘন মাধ্যম। আবার আমাকে একটু বলো, বায়ু কি? বায়ু কি হালকা মাধ্যম না ঘন মাধ্যম? বায়ু হচ্ছে হালকা মাধ্যম। তাহলে বলো, এই হালকা মাধ্যম আর ঘন মাধ্যম, এই যে আলো যখন, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বৃষ্টির পানির একটা কণা। এটা হচ্ছে কি বৃষ্টির পানির একটা কণা। তাহলে বলো, তুমি আমাকে বলো, আলো যখন, আলো যখন এই যে বাতাস থেকে আলো যখন বাতাস থেকে এই কণার ভিতরে ঢুকবে, আলো যখন বাতাস থেকে কণার ভিতরে ঢুকবে, তখন কি হবে বলো? তোমরাই বলো।
এক্স্যাক্টলি, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হবে কি, আলোর প্রতিসরণ ঘটবে, তাই না? এক্স্যাক্টলি, আলোর কি হবে বলো তো, প্রতিসরণ জিনিসটা হবে। এইবার তাহলে তুমি বলো, আলোর প্রতিসরণ যদি হয়, তাই তো, এইবার একদম সিম্পল বাংলা কথায় তুমি আমাকে বলো, আলোর প্রতিসরণ যদি হয়, তাই তো, আলোর কি হচ্ছে বলো তো, প্রতিসরণ যদি হয়, ঠিক আছে, যে আমাদের এই যে বায়ুটা আছে না, এই বায়ুটা কি করলো বলো তো, এই বায়ুটা আমাদের আলোর প্রতিসরণ ঘটিয়েছে, তার মানে ও ভিতরে প্রবেশ করলো, তাই তো, ও কি করলো, ভিতরে প্রবেশ করলো। আর কিছু আলো কি হবে বলো তো ভাইয়া, কিছু আলো যেটা হবে এখান থেকে প্রতিফলন হবে, এখান থেকে কি হবে বা বলতো, প্রতিফলন হবে, তাই না? কিছু আলোর বাহির থেকে কি হবে, প্রতিফলন হবে, আবার কিছু আলোর কি হবে, প্রতিসরণ হবে। এমন কি যেটা দেখা যায় ভাই, সেটা হচ্ছে কিছু আলোর আবার ভিতর থেকেও প্রতিফলন হয়, কিছু আলোর আবার কি হচ্ছে বলতো, ভিতর থেকে প্রতিফলন হচ্ছে। আবার এই যে কিছু আলো তারা আবার কি করছে জানো, এখান থেকে হচ্ছে আবার প্রতিসরণ হচ্ছে, এখান থেকেও কি হচ্ছে আবার প্রতিসরণ হচ্ছে। তাহলে এই যে দেখো, একবার প্রতিফলন, আবার প্রতিফলন, আবার প্রতিসরণ, এই যে অনেকগুলা আলো, এরা যখন একসাথে মিলিত হচ্ছে, তখন আমাদের কি তৈরি হয় বলতো, রংধনু তৈরি হয়। তখন আমাদের কি তৈরি হয় বলতো, রংধনু তৈরি হচ্ছে, ঠিক আছে। এই জন্য দেখো যে বইয়ের মধ্যে কোথাও জানি একটা বলা ছিল, ঠিক আছে, কোথায় জানি একটা জিনিস বলা ছিল, যে বৃষ্টির কণা বা জলীয় বাষ্প, এইটার সাথে যদি বাতাসটা মিশ্রিত থাকে এবং এর মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় আলোর প্রতিসরণের ফলে নিরবিচ্ছিন্ন বর্ণালীর সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয় বা বলতো, নিরবিচ্ছিন্ন বর্ণালীর সৃষ্টি হয়, ঠিক আছে। তার মানে জিনিসটা আমি আরেকবার সামারি করি, যে একটা আলো উপর থেকে আসলো, এসে পানির ভিতর প্রবেশ করলো, এটা হচ্ছে প্রতিসরণ। আবার উপর থেকে কি হলো, প্রতিফলন হইল। আবার কিছুটা ভিতর থেকে প্রতিফলন হইল। এই সব কিছু মিলে আমাদের কি তৈরি হচ্ছে বলতো, রংধনু তৈরি হচ্ছে। আর রংধনুকে আমরা কি বলি, নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এইবার বলো, এই যে জিদনি, জাওয়াদ, তারপরে সবাইকে আমরা বুঝতে পেরেছি নিরবিচ্ছিন্ন বর্ণালী কি। আজকে থেকে কি মনে রাখো, নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, এক কথায় কি, রংধনু, তাই তো। নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, এক কথায় রংধনু। আচ্ছা, রামিস একটা প্রশ্ন করেছো, যে ভাইয়া অনেক আহ রোদে বড় পানির ফোঁটায় যে রং দেখা যায় ওইটাও কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো আপু, ঠিক বলেছো, ওকে। এইবার আসি ভাইয়া, এই যে বর্ণালী নিয়ে এত কথাবার্তা বলছেন, এই বর্ণালীর কাজটা আসলে কি? মৌল শনাক্তকরণ হচ্ছে বর্ণালীর কাজ। কি কাজ বলতো, মৌল শনাক্তকরণ, হ্যাঁ, মৌল শনাক্তকরণটা কি বলতো, বর্ণালীর কাজ। আচ্ছা, তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা একটা সামারি দিয়ে আসি, একটা সামারি দিয়ে আসি, হ্যাঁ, দ্রুত একটা সামারি দিয়ে আসি। যদি আমাদের ইলেকট্রন, যদি আমাদের ইলেকট্রন উপর থেকে নিচে আসে, উপর থেকে নিচে আসে, তখন যে বর্ণালী নাম কি, বিকিরণ বর্ণালী। ইলেকট্রন যখন নিচের থেকে উপরে যায়, তখন যে বর্ণালী নাম কি, শোষণ বর্ণালী। আর যখন হচ্ছে আমরা রংধনু দেখতে পাই, সেটাকে আমরা কি বলি, নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে বলো, এইবার বলো রিয়াজুল, তারপরে মিরাজ, অর্পণ, আমরা কি পুরোটা ক্লিয়ার? একটু বলো তো ভাই। আচ্ছা, ওকে, তাহলে এইবার চলো বলো সবাই, কি এইবার তাহলে আমাদের মনোযোগ আছে তো? তাহলে চলো এইবার আমরা বর্ণালীর কাজটা পড়ে ফেলি, হ্যাঁ, বর্ণালীর কাজটা পড়ে ফেলি। আচ্ছা, আমাদের যে ঘটনাটা ঘটে ভাইয়া আসলে, ঠিক আছে, একদম ইজি করে যদি বলি, আমি যদি একদম ইজি করে বলি, যে ভাইয়া একদম সিম্পল একটা কথা তুমি চিন্তা করে দেখো, যে আমি তোমাকে বললাম কি জানো, আমি তোমাদেরকে বললাম হচ্ছে যে যে কোনো মৌলের, হ্যাঁ, যে কোনো মৌলের পারমাণবিক বর্ণালীতে, যে কোনো মৌলের পারমাণবিক কি বলতো, বর্ণালীতে, যে কোনো মৌলের পারমাণবিক বর্ণালীতে অসংখ্য রেখা, অসংখ্য রেখা থাকে, অসংখ্য রেখা থাকে, ঠিক আছে। এই যে তুমি চিন্তা করে দেখো, যে আমরা কি করেছি জানো, আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে দেখো, একটা পরীক্ষা করেছি, হ্যাঁ, যে ধরো যে এইটা হচ্ছে সোডিয়াম, দেখছো তো সোডিয়ামের ভিতরে কি অনেকগুলো দাগ দেখা যাচ্ছে না ভাইয়া?
একটু বলো তো কি সোডিয়ামের ভিতরে কি অনেকগুলো দাগ দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে কিনা একটু বলো তো, যে সোডিয়ামের ভিতরে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই, আমরা অনেকগুলো দাগ সোডিয়ামের ভিতরে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি তো? এই জায়গাটা খেয়াল করো, আমার পয়েন্টারটা খেয়াল করে দেখতে পাচ্ছি। বা যে কোনো একটা মৌল ধরো যে মাঝখানের এই যে ক্রোমিয়াম, অনেক দাগ দেখতে পাচ্ছি, তাই না? এবং দেখছো কি কোনো দাগের সাথে কোনো দাগের কোনো মিল নাই, খেয়াল করেছো কি? বলো, কোনো দাগের সাথে কোনো দাগের কি নাই বলো তো, মিল নাই, এটা কি একটা খেয়াল করেছি? আচ্ছা, আমি এক কাজ করো, আমি তো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, তাহলে পিডিএফ এ তোমরা এক কাজ করো, এটা জুম করে একটু দেখার চেষ্টা করো, তারপরেও দেখি যদি একটু জুম করা যায় কিনা। যদি একটু জুম করা যায় কিনা দেখি তো। হ্যাঁ, এই যে এখানে যদি একটু জুম করি, হ্যাঁ এখানে যদি একটু জুম করি, এই যে কি দেখা যায়? এইবার ভাই আর তো জুম হবে না, তাই তো? আর তো জুম হবে না, দেখা যায়? বলো, তোমরা বলো, দেখা যায় এই পর্যন্ত? আচ্ছা, এইবার তুমি একটু চিন্তা করে দেখো, ঠিক আছে? এইবার তুমি একটু চিন্তা করে দেখো, এই যে দেখো একটা মৌলের সাথে আরেকটা মৌলের দাগের কিন্তু কোনো মিল নাই। তোমার কাছে দেখে মনে হবে ভাই সব তো একই রকম লাগতেছে, কিন্তু বাস্তবে প্রত্যেকটা মৌলের জন্য দাগ কি বলতো, আলাদা আলাদা, তাই তো? তাহলে আমরা বলতে পারি বাকি মৌলের জন্য কি হয়ে যাচ্ছে ভাই বলতো, দাগ আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা কি বলতে পারতেছি, যে ভাইয়া প্রত্যেক মৌলের প্রত্যেক মৌলের জন্য প্রত্যেক মৌলের জন্য এই যে আমাদের বর্ণালী, বর্ণালীটা হচ্ছে এক এক রকম, তাই না? বর্ণালী ভিন্ন ভিন্ন। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম ভাইয়া, তোমাকে আমি বললাম কি জানো, তোমাকে আমি বললাম যে একটা অজানা মৌল ছিল, একটা অজানা মৌল ছিল। এই অজানা মৌলটা কি করেছে, অজানা মৌলটা যেটা করছে সেটা হচ্ছে, যে ধরো আমি বললাম যে অজানা মৌলটা যেটা করেছে সেটা হচ্ছে ভাই, প্রথমে হচ্ছে একটা বেগুনি আলোকে বিকিরণ করছে, কি করছে? একটা বেগুনি আলোকে বিকিরণ করছে। এরপরে কি করছে ভাই, এরপরে হচ্ছে একটা সবুজ আলোকে বিকিরণ করছে, একটা সবুজ আলোকে বিকিরণ করছে। তারপরে কি করছে, তারপরে হচ্ছে একটা লাল আলোকে বিকিরণ করছে, একটা লাল আলোকে বিকিরণ করছে। এরপরে কি করছে ভাই, এরপরে ধরো যে একটা হালকা লাল আলো বিকিরণ করছে। এই একটা মৌল এইরকম একটা চার্ট তোমাকে দিছে। তুমি এখন করবা কি জানো ভাই, তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে, এই যে তোমাকে দেখো তো একটা সুন্দর জিনিস আমরা দিয়ে দিছি না ভাই, এই যে একটা সুন্দর জিনিস দিয়ে দিছি না, দিয়ে একটু ভাই এই লোহার দিকে তাকাও তো, একটু এই লোহার দিকে তাকাও তো। এই লোহাতে কি দেখতে পারতেছি? প্রথমে একটা বেগুনি, তাই তো, তারপরে কি সবুজ, তারপর কি লাল। তার মানে আমরা কি দেখতে পারতেছি ভাই, এই লোহার সাথে এই লোহার সাথে আমাদেরটার কি আছে বলতো, একটা মিল আছে, তাই না? লোহার সাথে আমাদেরটার কি আছে, একটা মিল আছে, তাই তো? তাহলে এই যে এখান থেকে আমরা শিওর হইলাম যে যেহেতু লোহার সাথে এইটার মিল আছে, তার মানে আমি প্রায় শিওর এটা কি হইতে পারে বলতো, এটা আসলে কোন মৌল? এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে লোহা। তার মানে একটা অজানা মৌলকে আমরা কি করি, এই বর্ণালী পরীক্ষা করে, অজানা মৌলের বর্ণালী পরীক্ষা করে দেন আমরা কি করি বলতো, দেন আমরা যেটা করি সেটা হচ্ছে কি, এই চার্টের সাথে মিলাইনি, এই চার্টের সাথে আমরা হচ্ছে মিলাইনি। এই চার্টটার একটা নাম আছে, হ্যাঁ। বাজারে একটা পাউডার পাওয়া যায়, কি নাম বলতো, আর ইউ পাউডার। কি পাউডার বলতো? আর ইউ পাউডার, হ্যাঁ। এই আর ইউ পাউডারটা এমন ভাবে তৈরি যাতে 50টা মৌলের বর্ণালী এখান থেকে পাওয়া যায়, 50টা মৌলের বর্ণালী এখান থেকে পাওয়া যায়, 50টা মৌলের বর্ণালী এখান থেকে পাওয়া যায়। অনেকটা কিসের মতো জানো, বলো, আমরা কি ডক্টরের কাছে ব্লাড টেস্ট করাইছি একটু বলো তো, তোমরা বলো, বলো বলো, আমরা কি ডক্টরের কাছে ব্লাড টেস্ট করাইছি? তাহলে ডক্টররা কি করে বলো তো, ব্লাড টেস্টে কি থাকে বলো তো? ব্লাড টেস্টে আমরা কি এইরকম একটা রিপোর্ট দেখি না, যে এইটা হইতাছে আমার, তাই তো, আর এটা হচ্ছে কি আদর্শ, তাই তো? যেমন রক্তে রক্তে হিমোগ্লোবিন কত থাকার কথা? হিমোগ্লোবিন থাকার কথা হচ্ছে 1.5 লক্ষের মতো, তাই তো? 1.5 লক্ষের মতো, তাই তো? ধরো যে তোমার 1.5 লক্ষ আসছে, আবার আদর্শটাও দেওয়া আছে 1.5 লক্ষ, তাহলে আমরা কি বলতে পারি, তুমি সুস্থ।
আর যদি দেখি যে না এটার সাথে এটা ম্যাচ নাই, তার মানে কি তুমি অসুস্থ। অনেকটা হচ্ছে সেইভাবে কাজটা করা হয়, অনেকটা সেইভাবে কাজটা করা হয়। ঠিক আছে, তাহলে বলো এই পর্যন্ত ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছি? বা পাউডার থেকে আলাদা করে কেমনে বুঝবো কোনটা কোন মৌল, যেহেতু ওইটা পাউডার, ওই পাউডারের সঙ্গে একটা চার্ট পাওয়া যায়। পাউডারের সাথে কি পাওয়া যায় বলতো? একটা চার্ট পাওয়া যায়, ওইখান থেকে হচ্ছে আমরা এটা বুঝতে পারি। ঠিক আছে ভাইয়া। আরইউ পাউডারটা কি করে? আরইউ পাউডারটা হচ্ছে আমাদের এই যে 50টা আলাদা আলাদা মৌল, এদের বর্ণালীটা আমাকে প্রোভাইড করে, আলাদা আলাদা মৌলের বর্ণালীটা প্রোভাইড করে। আচ্ছা, এইবার তাহলে বলো তোমাদের জন্য সব থেকে ভিআইপি জিনিস বলো, তোমরা কি ঢাকা ভার্সিটির কোশ্চেন কমন পেতে চাও? প্লাস আমাকে বলো, প্লাস বুয়েট, প্লাস সব জায়গায়, প্লাস এইচএসসি, এই টপিকটা হচ্ছে সব থেকে ভিআইপি। এই টপিকটা কি বলতো? সব থেকে ভিআইপি। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ি যে ভাইয়া এই যে একটা চিহ্ন, এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে নিউ বার। এই চিহ্নটার নাম কি ভাই বলতো? নিউ বার। হ্যাঁ, এই নিউ বার মানে কি? নিউ বার মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। তাহলে নিউ বার সমান সমান কি? 1/λ। নিউ বার সমান সমান কি? 1/λ। সমান সমান হচ্ছে আর এইচ। আর এইচ কি ভাইয়া? একটা ধ্রুবক, যেটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক। কি বলি ভাই বলতো? রিডবার্গ ধ্রুবক। তোমরা আর এইচ এর যে কোনো একটা মুখস্থ রাখতে পারো। একটা হচ্ছে 109678 পার সেন্টিমিটার, অথবা তুমি এটা মিটারে লিখতে চাইলে লিখতে পারো 1.09678 ইন্টু 10⁻⁷ পার মিটার। পার মিটার, এটা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো। জেড তো হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আর এন লো নিম্ন শক্তি স্তর, এন হাই উচ্চ শক্তি স্তর। ভাই কিচ্ছু বুঝলাম না, একটু বুঝাই দেন। কিচ্ছু বুঝলাম না, একটু বুঝাই দেন। তোমাকে আমি বললাম যে একটা ইলেকট্রন প্রথম, সরি, দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে। কোথা থেকে কোথায় আসছে বলতো? দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে আসছে। কোথা থেকে কোথায় আসছে বলতো? দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে চলে আসছে, তাই তো? তাহলে বলো তো আলো কি করবে? বলো, তোমরাই বলো, আলো কি করবে? আলো ত্যাগ করবে, তাই তো? আমি বললাম এই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য কত বের করো, এই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য কত বের করো। তাহলে এই যে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে নিউ বার। নিউ বার মানে কি? 1/λ। তরঙ্গ দৈর্ঘ্যকে 1 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, তরঙ্গ দৈর্ঘ্যকে 1 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, সমান 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 কি? সমান সমান হচ্ছে আমাদের আর এইচ। সমান সমান কি বলতো? আর এইচ। আর এইচ কি? আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আর এইচ কি? রিডবার্গ ধ্রুবক। 109,678 পার সেন্টিমিটার আর এইচ ইনটু, তার সাথে কি বলতো? তার সাথে এইবার তুমি বলো আলোটা কোথা থেকে কোথায় আসছে? বলো আলোটা কোথা থেকে কোথায় আসছে? ভাই 2 থেকে 1-এ আসছে। আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো তো যে কে বড়, 2 বড় নাকি 1 বড়? একটু বলো তো, তোমরাই বলো, 2 বড় নাকি 1 বড়? অবশ্যই 2 বড় 1 ছোট। তাহলে তুমি কি লিখবে জানো? 1/1 স্কোয়ার, মানে এখানে বসবে হচ্ছে ছোট এন এর স্কোয়ার, ছোট এন এর স্কোয়ার, মাইনাস মাইনাস 1/2 স্কোয়ার। 2 স্কোয়ারটা কি? বড় এন এর স্কোয়ার, বড় এন এর স্কোয়ার, বড় এন এর স্কোয়ার। আর তোমাকে যদি আমি বলি যে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, তাহলে এখানে কি করবে? জেড স্কোয়ার বসাই দিবে। একটা ছোট্ট সিম্পল ফর্মুলা, একটা ছোট্ট সিম্পল ফর্মুলা। তাহলে চলো তো দেখি কতগুলো একটু ম্যাথ করে ফেলি। চলো আমরা এখান থেকে হচ্ছে একটু কয়েকটা হচ্ছে ম্যাথ টাইপের একটু করে ফেলি, ঠিক আছে? যেমন তুমি আমাকে একটু বলো তো যে ইলেকট্রন যদি ইলেকট্রন যদি লিথিয়াম 2+ জন্য, লিথিয়াম 2+ জন্য, ইলেকট্রন যদি লিথিয়াম 2+ জন্য, ইলেকট্রন যদি লিথিয়াম 2+ জন্য পঞ্চম থেকে পঞ্চম থেকে সেকেন্ডে আসে, পঞ্চম থেকে সেকেন্ডে আসে, তাহলে বলো নিউবারের ফর্মুলাটা কি হবে? বলে ফেলো দেখি, বলে ফেলো তো। নিউবার সমান সমান 1/λ, তাই তো? বলো আর এইচ এর ভ্যালু আজকে মুখস্থ করিয়েছি কত? 1.09678, তাই তো? ইন্টু 10⁻⁷, তাই তো? এবং কি মিটার ইনভার্স 1, ইন্টু হচ্ছে কি মিটার ইনভার্স 1, ইনটু হচ্ছে
কোথা থেকে কোথায় আসছে দেখো, পঞ্চম থেকে সেকেন্ডে আসছে, তাই তো? তাহলে এখানে আসবে হচ্ছে 1/2 মাইনাস 1/5, তাই তো? 1/5 পরে আর 1/2 আগে। ইনটু কি হবে ভাই বলো তো, পারমাণবিক সংখ্যা জেড কত, লিথিয়ামের জন্য জেড কত, 3। তাহলে এখানে আসবে হচ্ছে 3 স্কোয়ার। কি আসবে ভাই বলো তো, 3 স্কোয়ার আসবে। ভাই হাজারি স্যারের বইয়ে জেডটা দেওয়ার নাই, কারণ হাজারি স্যার ফর্মুলাটা করছে হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের জন্য জেড কত বলো, হাইড্রোজেনের জন্য জেড হচ্ছে 1, এই জন্য হাজারি স্যার এখানে জেডটা লেখেনি। বাকি সবার জন্য কিন্তু কি করতে হবে, জেডটা লিখতে হবে, তাই তো? আচ্ছা ভাই, এককগুলা পরে দিলে হবে না? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। ভাইয়া তুমি যদি এই জায়গায়, অনেকে বলতেছে যে ভাই এখানে যদি আমি আর এইচটা যদি এইটা বসাই, যে 109,678 পার সেন্টিমিটার, তাহলে ল্যামডাটা কিসে আসবে? ল্যামডাটা আসবে হচ্ছে সেন্টিমিটারে। আর যদি আমি আর এইচ বসাই যে 1.09678 ইন্টু 10⁻⁷ পার মিটার, তাহলে আসবে ল্যামডাটা কিসে, মিটারে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে দুইটার পার্থক্য, এই হচ্ছে কি দুইটার পার্থক্য, ঠিক আছে? ভাইয়া 1 স্কোয়ার হবে না? কোনটা ভাইয়া? জেড স্কোয়ার আর জেড স্কোয়ার 1 স্কোয়ার তো একই কথা ভাইয়া। ভাই আর এইচ এর ভ্যালুটা কিভাবে আসলো? এটা হচ্ছে ভাই অনেক বড় একটা প্রমাণটা আমি করাচ্ছি না কেন, কারণ তোমাদের সিলেবাসে ইন্টিগ্রেশনটা এখনো করনি। ইন্টিগ্রেশন করনি তো, এই কারণে আমি প্রমাণটা দেখাচ্ছি না শর্তাজ ভাইয়া। আশা করি বুঝতে পেরেছি, ওকে। আচ্ছা, তাহলে চলো এইবার আমরা তাহলে একটু আসি, একটু ডিটেলস আরেকটু পড়ার চেষ্টা করি। ভাইয়া এই যে দেখো, আমরা যেটা বলছি ভাই সেটা হচ্ছে কি, কতগুলো সিরিজে ভাগ করেছি। দেখি বলো তো, সিরিজ মানে কি বলো? বা ইলেকট্রন যদি নিচের থেকে উপরে যায়, তাহলে ভাই আমরা এই ফর্মুলাটা ইউজ করব না, হ্যাঁ। কেন? শোষণ বর্ণালী, এই ফর্মুলাটা শুধুমাত্র বিকিরণ বর্ণালীর জন্য। কার জন্য বলো তো? এটা হচ্ছে শুধুমাত্র বিকিরণ বর্ণালীর জন্য, হ্যাঁ। এবং বিকিরণ বর্ণালীর জন্য কাদের জন্য? যাদের একটা ইলেকট্রন শুধুমাত্র তাদের জন্য। এইটা হচ্ছে এইটার শর্ত, যে বিকিরণ বর্ণালী প্লাস কি বলতো, একটা ইলেকট্রন, তাদের জন্য এই শর্তটা। আচ্ছা দেখি এবার বলো, সিরিজ কথাটার মানে কি? সিরিজ কথাটার মানে হচ্ছে ধারা, তাই তো? আচ্ছা ভাই দেখো তো, আমার কি এমন হইতে পারে যে একটা ইলেকট্রন 8 নাম্বার থেকে 1 নাম্বারে এসেছে? এমনটা হইতে পারে না? আবার এমন কি হইতে পারে 7 নাম্বার থেকে 1 নাম্বারে এসেছে? আবার এমন কি হইতে পারে 6 নাম্বার থেকে 1 নাম্বারে এসেছে? তাহলে এই যে দেখো, যে যেখানেই থাকুক, হ্যাঁ, এন হাই যা ইচ্ছা তাই হোক, ঠিক আছে, 2 3 4 5 6 এইভাবে যা ইচ্ছা থাকুক, কিন্তু এন লোটা যদি সবসময় 1 হয়, তাহলে এই যে আলোর সেট, এই আলোর সেটটাকে আমরা কি বলি, লাইম্যান সিরিজ বলি। আলোর সেটটাকে আমরা কি বলি বলতো, লাইম্যান সেটটা বলে থাকি, ঠিক আছে, লাইম্যান সিরিজটা বলে থাকি। ঠিক একইভাবে, যে তুমি যদি 8 থেকে 2-এ আসো, অথবা হচ্ছে 5 থেকে 2-এ আসো, অথবা যেখান থেকে ইচ্ছা 2-এ আসো, তাহলে এন লো এর মানটা যদি 2 হয়, তাহলে সেটার নাম কি, বামার সিরিজ। এন লো যদি 1 হয়, তাহলে সেটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। এন লো যদি আমাদের অলওয়েজ কি হয় ভাই বলতো, 3 হয়, তাহলে নাম কি, প্যাসচেন সিরিজ। ঠিক একইভাবে এন লো যদি 4 হয়, তাহলে কি সিরিজ, ব্রাকেট সিরিজ। এন লো যদি অলওয়েজ 5 হয়, তাহলে কি সিরিজ, ফুন্ড সিরিজ। আর এন লো যদি 6 হয়, তাহলে কি সিরিজ বলতো, হামফ্রে সিরিজ। ঠিক আছে, তার মানে একদম সিম্পল কথায় আমরা যেটা বলতে পারি ভাই, যে তুমি এই যে দেখো, তুমি একদম সিম্পল কথায় মনে রাখো, যে ইলেকট্রন যেখানেই থাকুক, যদি কোথায় ফিরে আসে, যদি 1 নাম্বারটায় ফিরে আসে, তাহলে সেই সিরিজের নাম কি, লাইম্যান সিরিজ। ইলেকট্রন যেখানেই থাক, যদি 2-এ ফিরে আসে, তাহলে সিরিজের নাম কি, পামার সিরিজ। ইলেকট্রন যেখানেই থাক, যদি 3-এ ফিরে আসে, সিরিজের নাম কি, প্যাসচেন সিরিজ। ইলেকট্রন যেখানেই থাক, যদি 4-এ ফিরে আসে, তাহলে কি, ব্রাকেট সিরিজ। ইলেকট্রন যেখানেই থাক, যদি 5-এ ফিরে আসে, কি সিরিজ, ফুন্ড সিরিজ। ইলেকট্রন যেখানেই থাক, যদি 6-এ ফিরে আসে, তাহলে কি সিরিজ বলতো,
হামফ্রিজ সিরিজ। কি সিরিজ? হামফ্রিজ সিরিজ। এইবার বলো রুবাবা, তারপরে হচ্ছে ইরা, এটা কি আমরা বুঝতে পেরেছি? বলো এই যে পর্যন্ত বুঝতে পেরেছি ভাই? এগুলোকে মুখস্থ রাখতে হবে অবভিয়াসলি ভাই, এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে। বলো আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? এবং এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমি অনেকদিন আগে জয়কলির বই থেকে শর্টকাটটা পড়েছিলাম, যে লর্ড বললেন প্রেম বোকামির ফল। লর্ড বললেন প্রেম বোকামির ফল, ঠিক আছে? এই ফলটা কি বলতো? ফলতে হচ্ছে ফন্ট, ফন্টে হচ্ছে ফন্ট। বোকামির মানে হচ্ছে ব্রাকেট, বোকামির হচ্ছে কি? ব্রাকেট। প্রেম কি? প্যাশ্চেন। প্রেম কি? প্যাশ্চেন। বললেনতে কি? বললেনতে হচ্ছে বামার। আর লর্ড বললেন হচ্ছে লাইম্যান, লর্ড বললেন হচ্ছে লাইম্যান, ঠিক আছে? লাইম্যান বামার প্যাশ্চেন ব্রাকেট ফুং, এইভাবে আসছে লর্ড বললেন প্রেম বোকামির ফল। তাহলে ভাইয়া একদম সিম্পল কথায় আমরা যেটা বলতে পারি, যে ইলেকট্রন যেখানেই থাক, 2-এ থাক, 3-এ থাক, 4-এ থাক, 5-এ থাক, যদি একে ফিরে আসে তাহলে সেটা কোন সিরিজ? লাইম্যান সিরিজ। যে ইলেকট্রন যেখানেই থাক যদি ফিরে আসে একে, লাইম্যান। যদি ফিরে আসে 2-এ, পামার। যদি ফিরে আসে 3-এ, প্যাসচেন। যদি ফিরে আসে 4-এ, ব্রাকেট। যদি ফিরে আসে 5-এ, ফুন্ড। কি এবার কি বুঝতে পেরেছি? বলো 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 বলো, এবার কি বুঝতে পেরেছি? যেমন হচ্ছে ভাই একটা পরমাণুর কয়টা শক্তি স্তর আছে? অসীম, অসীম সংখ্যক। তারপর হচ্ছে স্বর্ণ বলতেছিল ভাইয়া, আরেকবার একটু বুঝিয়ে দেন কি? সবাইকে এবার বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা। তাহলে চলো এইবার হচ্ছে আমরা একটু দেখি। তাহলে ভাইয়া দেখি আমাকে একটু বলো তো, যে তোমাদের যদি এমসিকিউ তে জিজ্ঞাসা করে যে আমাদের যখন এন লো সমান সমান 1 হয় তখন শক্তিটা অনেক বেশি, আর শক্তি অনেক বেশি হইলে কি অঞ্চল? এটা কোন অঞ্চল? অতি বেগুনি অঞ্চল। আর এইটা তো পরীক্ষায় সব থেকে বেশি আসে। বলো তো কোন সিরিজকে দৃশ্যমান সিরিজ বলা হয়? বলো, তোমরাই বলো, কোন সিরিজকে দৃশ্যমান সিরিজ বলা হয়? বামার সিরিজকে, বামার সিরিজকে কি বলা হয়? দৃশ্যমান সিরিজ বলা হচ্ছে, তাই তো? ওকে। এরপরে কি? এরপরে হচ্ছে বাকি এই যে অবলোহিত, 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 ঠিক আছে? এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে আমাদের প্যাশ্চেন ব্র্যাকেট ফুন্ড। তাহলে কি মনে রাখাটা সুবিধা না? খালি লাইমেন কি? অতি বেগুনি। বামার হচ্ছে দৃশ্যমান, আর বাকিগুলো কি বলতো? অবলোহিত। বাকিগুলো কি? অবলোহিত, ঠিক আছে? বাকিগুলো কি বলতো? অবলোহিত, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের একটা ঢাকা ভার্সিটি শর্টকাট শিখাই দিই, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি একটা ঢাকা ভার্সিটি শর্টকাট হচ্ছে শিখাই দিচ্ছি, ঠিক আছে? কি শর্টকাট একটু কি বলতো? আচ্ছা ভাই, অবলোহিত কি? অবলোহিত হচ্ছে এই যে দেখো, আজকে ক্লাসের শুরুতেই কিন্তু বলেছিলাম, এই যে দেখো, এই যে তার মানে ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করিনি আমাদের। এই যে দৃশ্যমান আলোর পরে যারা, হ্যাঁ, এই যে দৃশ্যমান আলোর পরে যারা, এদেরকে আমরা বলি হচ্ছে অবলোহিত। মানে যাদের তরঙ্গ দৈর্ঘ্য, যাদের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের থেকে বেশি, যাদের তরঙ্গ দৈর্ঘ্য কি দৃশ্যমানের থেকে বেশি, তাদেরকে আমরা বলি অবলোহিত, ঠিক আছে? আর যাদের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের থেকে ছোট তাদেরকে আমরা বলি অতি বেগুনি, এক্স রে, গামা রে। কি বুঝতে পেরেছে অবলোহিত কি? সবাই ক্লিয়ার? কি বুঝতে পেরেছে অবলোহিত কি জিনিস? যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য কি, বলো তুমি বলো, যাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দৃশ্যমানের থেকে কি, বলো কি? অবশ্যই অবশ্যই কি? যাদের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের থেকে বেশি, ঠিক আছে, তাদের হচ্ছে আমাদের অবলোহিত অঞ্চল বলা হচ্ছে। আচ্ছা, এইবার চলো তাহলে আমরা একটু দেখি, এইবার হচ্ছে আমরা তাহলে একটু দেখি যে ভাইয়া আমাদের এইবার কি আছে সেটা একটু দেখান তো ভাইয়া। এইবার হচ্ছে, এইবার ঢাকা ভার্সিটির একটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। সেটা কি? বর্ণালীতে রেখার সংখ্যা। বর্ণালীতে রেখার সংখ্যা। ভাইয়া তুমি কি বাংলাদেশের লোকাল বাসে উঠছো কখনো? একটু বলো তো, বলো, তুমি কি বাংলাদেশের লোকাল বাসে উঠছো? তাহলে একটু চিন্তা করো, আমি তোমাকে বললাম এটা হচ্ছে এন সমান সমান 3, এটা হচ্ছে এন সমান সমান 2, এটা হচ্ছে এন সমান সমান 1। তাহলে একটু বলো তো ভাই, এমন কি একটা অপশন আছে
যে বাংলাদেশের লোকাল বাসের কথা চিন্তা করো, যে 3 থেকে প্রথমে কি আসবে, 2 এ আসবে, তাই তো? এরপরে কি করবে, 2 থেকে 1 এ আসবে, তাই তো? তাহলে একটু তুমি চিন্তা করে দেখো তো, এই 3 থেকে 2 এ আসার কারণে তুমি কি একটা কালার দেখতে পাবা কিনা একটু বলো। 3 থেকে 2 এ আসার কারণে একটা লাইট কি দেখতে পাবা কিনা? আবার 2 থেকে 1 এ আসার কারণে কি আরেকটা লাইট দেখতে পাবে, তাই তো? আবার এমন হইতে পারে না যে ইলেকট্রনটা সরাসরি 3 থেকে 1 এ আসছে, তাই তো? সরাসরি কি আসছে বলো তো, 3 থেকে 1 এ আসছে। তাহলে এবার বলো তো এখানে মোট লাইন কয়টা হইলো, দেখি বলো তো, মোট লাইন বা রেখা কয়টা হইছে, দেখি কে বলতে পারে বলো। মোট লাইন বা রেখা কয়টা? 3টা, এক্স্যাক্টলি। মোট লাইন বা রেখা হচ্ছে 3টা। একটা হচ্ছে কি এ থেকে বি, একটা হচ্ছে কি বি থেকে সি, তাই তো? একটা হচ্ছে এ থেকে বি, আরেকটা হচ্ছে বি থেকে সি, আরেকটা হচ্ছে কি ডি থেকে ই, তাই তো? আরেকটা হচ্ছে কি ডি থেকে ই। এই 3টা হচ্ছে কি আমাদের মোট লাইন বা রেখা, তাই তো? মোট লাইন বা রেখা হচ্ছে 3টা। ওকে, আচ্ছা। এইবার তাহলে তুমি আমাকে একটু বলো তো ভাই, যে আমাদের যদি এইবার বলে যে ভাই একটা শর্টকাট দেখান, যে বর্ণালীতে মোট কয়টা রেখা হবে সেটার একটা শর্টকাট দেখান তো, তাই তো? তাহলে শর্টকাটটা হচ্ছে ভাই, বর্ণালীতে রেখার সংখ্যার শর্টকাটটা হচ্ছে এই যে এই শর্টকাটটা, যে এন হাই মাইনাস হচ্ছে এন লো ইনটু হচ্ছে এন হাই মাইনাস এন লো প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেমন তুমি আমাকে বলো তো ভাইয়া, তুমি আমাকে জাস্ট খালি একটু বলো বলো, এই যে পাশেরটার জন্য এন হাই কত বলো তো, এখানে এন হাইটা কত বলো তো, বলো বলো বলো। এন হাই কত? 3। আর এন লোটা কত বলো তো ভাইয়া, এন লোটা হচ্ছে 1। তাহলে এখানে বসবে কি 3 - 1 ইনটু হচ্ছে কি 3 - 1 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো কত আসে, 2। এখানে হচ্ছে কি 2, আর এখানে হচ্ছে 3। তাহলে কত আসে, 3। এখানেও পাইছিলাম কয়টা, 3টা। তার মানে শর্টকাটটা ঠিক আছে, তাই তো? শর্টকাটটা কি ঠিক আছে, তাই তো? কি মজা না জিনিসটা, যে আমার একটা সূত্র মনে রাখলেই আমি আসলে বলতে পারতেছি এখানে কয়টা রেখা আমরা দেখতে পাবো, তাই তো? কয়টা রেখা আমরা দেখতে পাবো। বলো সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছি? তা অবলোহিত ইনফ্রারেড না, হ্যাঁ, অবলোহিত হচ্ছে, ইনফ্রারেড হচ্ছে অবলোহিতের একটা ভাগ, ইনফ্রারেড হচ্ছে অবলোহিতের একটা ভাগ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। একদম সোজা সোজা ম্যাথ, তাই তো? দেখি তো, চলো তো তাহলে আমরা একটু আসি, দেখি কি কি প্রশ্ন করেছে, তোমরাই বলো, আমি কিচ্ছু বলবো না। দেখো কি সোজা প্রশ্ন ভাই, এগুলোই নাকি বুয়েট মেডিকেলে আসে, তাই না? তার মানে যদি ঠিক মতো পড়াশোনা করি, আমরা বুয়েট মেডিকেল অবশ্যই কি কনফার্ম হইতে পারবো। তাহলে হাইড্রোজেন পরমাণু, তাহলে জেড কত, 1। তাহলে জেড কি আর লেখার দরকার আছে? দরকার নেই। ইলেকট্রন পঞ্চম থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে, কোথা থেকে কোথায় আসছে, পঞ্চম থেকে দ্বিতীয়। তাহলে আমরা কি লিখতে পারি, 1/λ, 1/λ সমান সমান আর এইচ ইন্টু 1 বাই, বলতো কত থেকে কত হবে, ছোটটা আগে বড়টা পরে, তাই তো? ছোটটা আগে বড়টা পরে, ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। তাহলে বলো, আমি যদি 1/λটা করতে চাই, তাই তো? 1/λটা যদি করতে চাই, তাহলে তোমরাই বলো তো আর এইচ এর ভ্যালু কত। এইবার ক্যালকুলেটরটা হাতে নাও, ক্যালকুলেটরটা একটু হাতে নাও তো ভাই, একটু ঝটপট ক্যালকুলেটরটা হাতে নাও তো। বলো, তোমরাই বলো কত আসবে, তোমরাই আমাকে বলবা কত চলে আসবে। বলো বলো বলো, এখান থেকে ল্যামডাটা কত আসে দেখি, বলে ফেলো তো ভাই। দেখি, তোমরা করো, আমিও করি, তোমরাও করো। তাহলে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে ভাই, যে আমাদের 4−25 - 25 ইন্টু হচ্ছে 1.09678 × 10⁻⁷ আর এটাকে যদি ইনভার্স 1 করি, তাহলে আমাদের আসে হচ্ছে 4 পয়েন্ট, তাই তো? এই যে উম যেটা আসে সেটা হচ্ছে 4.3417 × 10⁻⁷ মিটার, তাই তো? × 10⁻⁷ মিটার। ভালো করে খেয়াল করে, এই এটা কিন্তু মিটারে আসবে কেন, আর এইচ কে আমি কিসে বসাইছি, পার মিটারে বসাইছি। তাহলে ল্যামডাটা কি আসবে, মিটারে চলে আসবে, তাই তো? কি মিলেছে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাই বলো তো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 434 ন্যানোমিটার। এটাকে আমরা কি বলতে পারি, 434 ন্যানোমিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 434 ন্যানোমিটার, তাই তো?
তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 434 ন্যানোমিটার। এটা হচ্ছে কারেক্ট আনসার। যাদের আসেনি একটু কাইন্ডলি চেক করে ফেলি যে কোথায় ভুলটা হচ্ছে, একটু চেক করে ফেলি কোথায় ভুলটা হচ্ছে। এইবার বলো রশ্মিটা কোন অঞ্চলের বর্ণটা কেমন? তাহলে বলো এটা কি 380 থেকে 780-র মাঝখানে? বলো এটা কি 380 থেকে 780-র মাঝখানে? তাহলে অবশ্যই অবশ্যই এটা দৃশ্যমান। আর দৃশ্যমান হইলেই কি হবে? বামার অঞ্চল, তাই না? দৃশ্যমান হইলেই কি হবে বলো তো? বামার সিরিজ হবে, তাই তো? দৃশ্যমান হইলে কোন সিরিজ বলো, তোমরাই বলো, দৃশ্যমান হইলে কোন সিরিজ? বামার সিরিজ হবে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? বুঝতে পেরেছি যে এটা হচ্ছে বামার সিরিজ। এইবার বলো বর্ণটা কেমন হবে দেখি, কে মুখস্থ করে ফেলেছো? দরকার নেই, বাসায় পরে করো। আমরা একটু চার্টটা দেখে আসি। দেখো এই যে দেখো, 450 থেকে 500 কি হয় বলো? 450 থেকে 500 কি হয়? আসমানি। তাহলে এটা হবে কি বলো তো? এটা হবে হচ্ছে আমাদের আসমানি বা ইন্ডিগো। ঠিক বলেছো যে ভাইয়া এটা হবে হচ্ছে আসমানি, তাই তো? আসমানি বর্ণের। কোন বর্ণের বলো তো? আসমানি বর্ণের, তাই তো? আসমানি বর্ণের। তাহলে প্রথমটা আমাদের ক্লিয়ার। এরপরে বলেছে বিকিরিত রশ্মির শক্তি বের করো। আল্লাহ, একদম ইজি প্রশ্ন। কেমনে? ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার মান তো পেয়ে গেছি কত? 4.3417 ইন্টু 10⁻⁻7। আলোর বেগ আমি জানি 6.626 ইন্টু 10⁻⁻34। এটা হচ্ছে কি এইচ এর ভ্যালু, তাই তো? আর সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸8। তাহলে বলে ফেলো তো ভাই কত আসে? দেখি বলো তো কত আসে ভাই? Age exactly 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে আমাদের 4.347 ভাগ হচ্ছে 10 to the power minus 7। তাহলে কত চলে আসে বলো তো? এখান থেকে আসতেছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তাই তো? এটা চলে আসে। এই তো 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 জুল। 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তাই তো? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, এইটা চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে ভাই একটু বলো তো দেখি, আমাকে একটু বলো তো, ঠিক আছে? আচ্ছা ব্লু হবে কিনা, তাই তো? দেখি তো ব্লু হবে কিনা। 434 তো মনে হয় ব্লু হইতে পারে, তাই তো? একটু দেখে আসি, তাও একটু চেক দিয়ে আসি, কোনো সমস্যা নেই। দেখি ব্লু হবে কিনা। 434 এসেছে। আমাদের এসেছিল কত ভাই বলো তো? 434 না? হ্যাঁ, তাহলে তো এটা এর মধ্যে পড়তেছে। ওকে এক্স্যাক্টলি, এটা নীল হবে ভাই। আর এই চার্ট থেকে যা আসবে তাই। সরি সরি সরি, আমাদের তো 434 আসছে, আমি ভাবছিলাম 484। এই তাই তো, আমাদের তো 434 আসছে। তার মানে এটা কি আসমানি বর্ণের হবে না, এটা হবে কি বলতো? নীল বর্ণের, তাই তো? এটা আসমানি বর্ণের হবে না। এই যে লিখে দিচ্ছি, নীল কালি দিয়ে লিখে দিচ্ছি, এটা হবে হচ্ছে নীল বর্ণের। ঠিক আছে, এটা কি বর্ণের হবে বলতো? নীল বর্ণের হবে, ঠিক আছে? ওকে আচ্ছা, এইবার তাহলে আসি। এইবার তাহলে আসি। ওকে ওকে, নীল বর্ণের হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, নীল বর্ণের হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কারেকশন। হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন, ফর দ্য কারেকশন। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। আচ্ছা এইবার বলো তো তাহলে বর্ণালীতে সংখ্যা রেখার সংখ্যা কত হবে? বর্ণালীতে রেখার সংখ্যা কত হবে? আর তরঙ্গ সংখ্যা কত হবে? এই যে দেখো, তরঙ্গ সংখ্যা কিন্তু আমরা অলরেডি বের করেছি। বলতো কি? এই যে 1/λ, এই 1/λটাই আসলে কি তরঙ্গ সংখ্যা, তাই তো? এই 1/λটা কি? ওই 1/λটাই হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা, তাই তো? 1/λটাই কি আসলে বলতো? তরঙ্গ সংখ্যা। কি ঠিক আছে কিনা? আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত। যে 1/λটাই হচ্ছে কি ভাই বলতো? একটু তরঙ্গ সংখ্যা, তাই তো? আচ্ছা এইবার হচ্ছে আমাকে একটু বলো তো ভাই, 1/λটাই হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, তাই তো? ওকে, তাহলে এইবার আমাকে একটু বলি তো দেখি, ঝটপট আমরা যদি একটু করে ফেলতে পারি। দেখি তোমরাই বলো, ঠিক আছে? তোমরাই আমাকে বলো যে আমি যদি এইবার একটা পেজ নেই, নিয়ে যদি আমরা হচ্ছে একটু ঝটপট করার চেষ্টা করি, একটা পেজ নিয়ে যদি আমরা একটু ঝটপট করার চেষ্টা করি, দেখি তো কি দাঁড়াচ্ছে জিনিসটা। বলো ইলেকট্রনটা ছিল কোথায়? পঞ্চম, তাই তো? তাহলে বলো এন হাই যদি 5 হয় আর এন লো যদি আমাদের 2 হয়, ঠিক আছে? তাহলে বলো বর্ণালীতে রেখার সংখ্যা কত বলো?
বর্ণালীতে বর্ণালীতে রেখার সংখ্যা কত হবে বলো তো? এক্স্যাক্টলি, যে ভাই বর্ণালীতে রেখার সংখ্যা ইজ ইকুয়াল টু, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি 5 - 2, এখানে হবে হচ্ছে কি 5 - 2 যোগ 1। তাহলে কত আসে বলো তো এখান থেকে? তোমরাই বলো, এখান থেকে কত আসে? 2 3, তাই তো, আর হচ্ছে 4, তাহলে কত আসে? 6 চলে আসে। এই তো সুন্দর, কত চলে আসতেছে? 6 চলে আসতেছে। তাহলে এটা আমরা পেয়ে গেছি, তাই তো, এইটা হচ্ছে কি আমরা পেয়ে গেছি যে বর্ণালীতে রেখার সংখ্যাটা পেয়ে গেছি। আর তরঙ্গ সংখ্যা কত বলো তো? তরঙ্গ সংখ্যাটা কি? 1/λ, তাই তো। এই 1/λটাই কি তরঙ্গ সংখ্যা। তাহলে একটু বলে ফেলো তো এই তরঙ্গ সংখ্যাটা কত আসে? বলো, তোমরাই বলো, তরঙ্গ সংখ্যাটা কত আসে? তাহলে তরঙ্গ সংখ্যাটা আমাদের আসতেছে হচ্ছে ভাইয়া 1/1 434.1 × 10⁻⁹ এত। তাহলে কত চলে আসে বলো তো? 2303238 পার মিটার, তাই তো, পার মিটার। কি ঠিক আছে কিনা এই পর্যন্ত বলো? ঠিক আছে এই পর্যন্ত? জি ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে বলো, আমরা কি এই 3টা প্রশ্ন পারছি কি পারিনি একটু বলো? কি 10 কনফার্ম? বুয়েটে কি 10 কনফার্ম কিনা একটু বলো, 10-এ 10 কি কনফার্ম কিনা? তাই এই বর্ণালী সংখ্যার ফর্মুলার প্রমাণ কি? এটা হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে এসছে। এটা কোথা থেকে আসছে বলো তো? বিন্যাস সমাবেশ থেকে আসছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটু দ্রুত করে ফেলি। এইবার হচ্ছে দেখো, এই যে দেখো, আমার সঙ্গে সঙ্গে বলো, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু ঝটপট একটু বলে ফেলো ভাই। দেখি এইটা কয়জন পারি, দেখি এইটা কয়জন পারি। আচ্ছা বলো, আমি তোমাকে বললাম যে ভাইয়া আমি অসীম থেকে, হ্যাঁ, অসীম থেকে, অসীম থেকে কোথায় এসেছি বলো তো? অসীম থেকে ধরো যে 1 নম্বরে আসছি, 1 নম্বরে আসছি। আরেকটা আমি তোমাকে বললাম, আরেকটা আমি বললাম যে ভাইয়া আমি যেটা করেছি 3 থেকে 2-এ আসছি। একবার কি করেছি বলতো? একবার আমি বললাম অসীম থেকে, অসীম থেকে কোথায় আসছি? এন লোতে এসেছি, ঠিক আছে। এন লো সমান সমান 1 ধরলাম, যে এন লোতে এসেছি। আরেকবার আমি বললাম কি, যে আমি আমি 2 থেকে 1-এ এসেছি। আমি কোথা থেকে 1-এ এসেছি বলতো? 2 থেকে 1-এ এসেছি, হ্যাঁ। আমি একবার কি করেছি বলতো? আমি একবার অসীম থেকে হচ্ছে 1-এ এসেছি, আরেকবার কি করেছি ভাই বলতো? আরেকবার হচ্ছে 2 থেকে 1-এ এসেছি। তাহলে এইবার তুমি আমাকে বলো যে আমি যদি অসীম থেকে 1-এ আসি, অসীম থেকে যদি 1-এ আসি, তাই তো, তাহলে এইবার বলো তো ভাই শক্তি কি বেশি লাগবে না কম লাগবে একটু বলো তো? অসীম থেকে মানে বুঝতেছি কত দূরত্ব, অসীম থেকে আসতেছি, তাহলে শক্তিটা কি হবে? সর্বোচ্চ হবে, তাই তো, শক্তিটা কি হবে? সর্বোচ্চ হবে। এবং শক্তি সর্বোচ্চ হইলে আমরা কি জানি? ই সমান সমান কি? এইচ এফ। তাহলে এফটাও কি হবে? ম্যাক্সিমাম হবে। এফটাও কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে ই ম্যাক্সিমাম, এফ ম্যাক্সিমাম, কিন্তু আমরা জানি এইচ সি/ল্যামডা, ল্যামডাটা কি হবে তাহলে? মিনিমাম হবে। ল্যামডাটা কি হবে বলো তো? মিনিমাম হবে। তাহলে ল্যামডা মিনিমামের শর্ত কি? এন হাইটাকে অসীম হইতে হবে, এন হাইটাকে কি হইতে হবে? অসীম হইতে হবে। তাহলে এবার তুমি আমাকে একটু বলো তো, যে আমি যদি পাশের ঘর থেকে আসি, কি আসি বলো তো? পাশের ঘর থেকে আসি, তাহলে ইটা হচ্ছে সর্বনিম্ন, এফটা হয়ে যাচ্ছে কি সর্বনিম্ন, আর ল্যামডাটা হয়ে যাচ্ছে কি সর্বোচ্চ। ল্যামডাটা হচ্ছে কি বলতো? সর্বোচ্চ। কারণটা কি? ল্যামডা যদি বাড়ে ইটা তাহলে কমে, ল্যামডা যদি বাড়ে ইটা তাহলে কমে, এই কারণে। তাহলে আমরা একদম সিম্পল কথায় যেটা বলতে পারি ভাই, তুমি একদম সিম্পল কথায় মনে রাখো যে ল্যামডা মিনিমামের শর্ত কি? এন হাইটা কি বসাবো বলতো? অসীম বসাবো। আর ল্যামডা ম্যাক্সিমামের শর্ত কি? এন হাইটাকে বসাবো হচ্ছে এন লো এর থেকে জাস্ট 1 বেশি। বলো, 2কে আমরা কি লিখতে পারি? 1+1 লিখতে পারি না? তো সেই কাজটাই করছি, যে 1-এর সাথে জাস্ট খালি কি করেছি? একটা যোগ করেছি, তাই তো, 1-এর থেকে একটা যোগ করেছি। তাহলে একদম সামারি কি ভাই? একদম সামারি হচ্ছে এই যে পরের কেসের ম্যাথ, এই যে খেয়াল করো, দেখি তোমরাই বলো, তোমরাই বলো, হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমরাই বলো, আমি যদি বলি ল্যামডা ম্যাক্সিমাম, তার মানে কি? শক্তিটা কি বলো তো? শক্তিটা মিনিমাম। শক্তিটা মিনিমাম মানে কি? শক্তিটা মিনিমাম হচ্ছে বলো তো বামার সিরিজের জন্য এন লো এর মানটা কত? আজকে পড়িয়েছি, বলো। বামার সিরিজের জন্য এন লো এর মানটা কি? বলো বলো বলো, কত?
বামার সিরিজের জন্য এন লো এর মানটা হচ্ছে 2, তাই তো? এন লো এর মানটা হচ্ছে কত? 2। তাহলে এইবার বলো তো ভাই, শক্তি সর্বনিম্ন লাগছে। শক্তি সর্বনিম্ন লাগা মানে হচ্ছে এন হাইটা কত হবে? 2 + 1 3, পাশের ঘর, পাশের ঘর। এটা হবে কি বলো তো ভাইয়া? এন সমান সমান 1, এন সমান সমান 2, এন সমান সমান 3। এই যে পাশের ঘর থেকে আসছে জন্য কি হচ্ছে বলো তো? শক্তিটা কি লাগছে বলো তো? শক্তিটা কি লাগছে? সর্বনিম্ন লাগছে। তাহলে আমরা যেটা এখান থেকে হচ্ছে বলতে পারি, আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি ভাই, সেটা হচ্ছে একদম সিম্পল একটা কথায় আমরা বলতে পারি যে এখান থেকে আমরা কি বলতে পারি ভাই বলতো? যে 1/λ, ঠিক আছে, 1/λ max, 1/λ max সমান সমান আর এইচ ই থাকলো, ঠিক আছে। যেহেতু হাইড্রোজেন বলছে জেড এর মান কত? 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/n লো, এন লো কত? 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ম্যাক্সটা দেখি কত আসবে, দেখি কে বলতে পারে বলো তো ভাই? ল্যামডা ম্যাক্সটা কত আসবে? বলে ফেলো, তোমরাই বলে ফেলো যে ল্যামডা ম্যাক্সটা কত আসবে বলো। ল্যামডা ম্যাক্সটা আমাদের যেটা আসতিছে ভাই, সেটা হচ্ছে কত চলে আসতিছে একটু বলো তো ভাই? এক্স্যাক্টলি, যে আমাদের এখানে আসবে 656.4 ন্যানোমিটার, তাই তো? 656.4 ন্যানোমিটার, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, 656.4 ন্যানোমিটার। তাহলে এইবার তোমরা একটু বলো তো ভাই, যে এখান থেকে যদি আমরা 2+1 কেন হলো? এই যে পাশের রুম থেকে আসছে, তাই পাশের রুম থেকে আসছে, এই কারণে 2+1টা হলো, ঠিক আছে। আর মিটারকে কিভাবে ন্যানোমিটার বলবো? 1 মিটার সমান সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার। 1 মিটার সমান সমান 10⁹ এইখান থেকে। আচ্ছা এইবার বলো তো, ল্যামডা যদি মিনিমাম হয়, ইটা কি হবে? ম্যাক্সিমাম হবে, তাই তো? ইটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এন হাইটা কি হবে? এন হাই হবে হচ্ছে অসীম। এন লোটা কত হবে? এন লোটা হবে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 1/λ minimum কি? হচ্ছে আর এইচ ইন্টু হচ্ছে কি বলতো? 1/2 স্কোয়ার মাইনাস 1/অসীম স্কোয়ার, তাই তো? 1/অসীম স্কোয়ার। তাহলে এখান থেকে ল্যামডা মিনিমামটা আমরা কি বলতে পারি বলো তো? 1/অসীমের মান কত দেখি, কে কে বলতে পারো বলো? 1/অসীমের মান কত? বলো বলো বলো। 0। 1/অসীমের মান হচ্ছে 0, তাই তো? 1/অসীম হচ্ছে 0। তাহলে ল্যামডা মিনিমামটা কত আসবে? ল্যামডা মিনিমামটা আমাদের আসতেছে হচ্ছে, এই যে ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে 1.09678 ইন্টু 10⁻, কত? 7, তাই তো? তাহলে ল্যামডা মিনিমাম যেটা আসতেছে সেটা হচ্ছে 364.7 ন্যানোমিটার। 364.7 ন্যানোমিটার। তাহলে আমরা জাস্ট খালি একটা মনে রাখবো ভাই, ল্যামডা ম্যাক্সের জন্য এন লো এর সাথে 1 যোগ করলে পাবো এন হাই। আর ল্যামডা মিনিমামের জন্য এন হাইটা সবসময় কি? অসীম। বলো আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? একটু বলি তো, ক্লিয়ার এই পর্যন্ত সবাই? বলো। আচ্ছা ভাইয়া, তাহলে আরেকবার একটু বলে ফেলি কি একদম সিম্পল কথায়। বলো, এই যে জিদান বলছে ভাই আরেকবার একটু বলতে, ইফাস বলছে ভাই আরেকবার একটু সামারি দেন। এই যে ভালো করে আরাফাত খেয়াল করো, ভাই আরাফাত একটু খেয়াল করো। দেখো যেহেতু পামার সিরিজ বলছে এন লো কত? 2। আর এন হাই কি হবে? এন হাই হবে হচ্ছে এন লো যা আছে তার থেকে 1 বেশি। এন হাই হবে কি? এন লো যা আছে তার থেকে 1 বেশি। আর আমাদের ল্যামডা মিনিমামের জন্য কি হবে? এন হাইটা হচ্ছে অসীম হবে। আর আমাদের এন লোটা কত হবে বলো তো? 2 চলে আসবে। কেন? যেহেতু কি সিরিজ? বামার সিরিজ। বলো এইবার বুঝছি কিনা একটু বলো। ভাইয়া এন লো তো বামার সিরিজের জন্য 1 কিভাবে হয়? এই যে হাতি বামার সিরিজের জন্য 1 কিভাবে হয়? বামার সিরিজের জন্য তো 1 হবে না, তাই তো? বুঝতে পেরেছি, এবার বলো সবাই বুঝতে পেরেছে? আনিকা, তারপর হচ্ছে মুনতাসির, আরাফাত, ইফাজ, সবাই বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার চলো আমরা এক কাজ করে আমরা হচ্ছে একটা ব্রেক নিয়ে নিই, হ্যাঁ, একটা ব্রেক নিয়ে নিই। এরপরে দেখবে যে আমাদের আর খুব অল্প কিছু পড়াশোনা আছে, আমাদের খুব অল্প কিছু পড়াশোনা আছে। এরপর আমরা খুব দ্রুত হচ্ছে শেষ করে ফেলতে পারবো। তাহলে এখন 7:50 বাজে, আমরা 5 মিনিটের একটা ব্রেক নেই, 7:55 পর্যন্ত। হ্যাঁ, তারপর ব্রেক থেকে এসে আমি একটু বলছি।
ঠিক আছে। আর যারা আগের ম্যাথটা বুঝিনি তাদের জন্য একটু দিচ্ছি, এরপরে হচ্ছে আমি হ্যান্ড রেজ করবো, সমস্যা নেই, আমি হ্যান্ড রেজ কয়েকটা নিচ্ছি। ওকে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এসে হচ্ছে আমি হ্যান্ড রেজ গুলো নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমাকে একটু বলো তো যে আগের ম্যাথটাতে কয়জনের প্রবলেম হয়েছে, একটু দেখি বলো তো, দেখি কয়জন বলতে পারো। বলো আগের ম্যাথটাতে কয়জনের প্রবলেম হয়েছে, তাই তো? আচ্ছা আমি তাহলে জাস্ট খালি একটু একটা ছোট্ট সামারি দিয়ে দিচ্ছি। এই যে আরাফাত খেয়াল করো, এই যে খেয়াল করে দেখো আরাফাত, তারপর হচ্ছে এই যে আমাকে কে জানি বললো যে ভাই, আরাফাত সহ আর কে জানি বললো যে ভাই আমার একটু কঠিন লাগছে ম্যাথটা, তাহলে তাদের জন্য হচ্ছে আমি একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, এই যে খেয়াল করো ভাইয়া, দেখো যখন তোমাকে বলবে ল্যামডাটা ম্যাক্সিমাম, হ্যাঁ, তুমি কি করবে বলো? বামার সিরিজের জন্য এন লোটা তো আমাদের মুখস্থ, তাই না? এটা কত? এটা তো মুখস্থ কত, 2, তাই তো? তুমি এন হাইটা কি বসাবে জানো? এই 2 এর সাথে জাস্ট খালি কি করবে, একটা যোগ করে দিবে, ঠিক আছে? তার মানে এন হাইটা কি দাঁড়াচ্ছে বলতো? এন লো, তার সাথে হচ্ছে এক যোগ করা, তার সাথে হচ্ছে কি যোগ করা বলতো? এক হচ্ছে যোগ করা, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলেই তুমি পেয়ে যাবে কি, ল্যামডা ম্যাক্স। আর যদি ল্যামডা মিনিমামটা চায়, তাহলে তুমি এন হাই এর জায়গায় কত বসাবে? অসীম বসাবে। আর আরেকটা জিনিস মনে রাখো, 1/অসীম স্কোয়ার, এই ভ্যালুটা কতর সমান বলতো? 0-র সমান, তাই তো? এই ভ্যালুটা কতর সমান বলতো? 0-র সমান, ঠিক আছে? ওকে, তাহলে চলো এইবার আমরা তাহলে পরের কন্টেন্টে চলে যাই। খুবই সহজ কন্টেন্ট, দেখো এগুলো হচ্ছে কি জানো ভাই, সব হচ্ছে এক্সপেরিমেন্ট। যেমন এইটা হচ্ছে কি বলতো, জাল নোট শনাক্তকরণ। এটা কি? জাল নোট শনাক্তকরণ। আচ্ছা দেখো আমি গল্পের মতো করে বলি, তোমরা বুঝতে পারবে। এই যে প্রত্যেকটা দেশের একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে না? একটু বলো তো ভাইয়া, কি কেন্দ্রীয় ব্যাংক থাকে কিনা? আচ্ছা, এই কেন্দ্রীয় ব্যাংক কি করে জানো? এই কেন্দ্রীয় ব্যাংক এই টাকাগুলোর মধ্যে ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায় এইরকম কতগুলো সুতা রাখে। হ্যাঁ, কি রাখে বলো তো ভাই? এই জায়গাগুলো কতগুলো কি রাখে বলো তো? কতগুলো হচ্ছে সুতা রাখে, ঠিক আছে? এই সুতাগুলোকে আমরা কি বলতে পারি বলো তো ভাই? এই সুতাগুলোর একটা স্পেশাল নাম আছে। এই সুতাগুলোকে বলা হয় নিরাপত্তা সুতা। এই সুতাগুলোকে কি বলা হয় বলো তো ভাইয়া? নিরাপত্তা সুতা, ঠিক আছে? এখন তুমি যখন, ঠিক আছে, তুমি যখন ওই যে জাল নোট মেশিনটা আছে না, একটা মেশিন আছে না যেটা কি করে জাল নোট শনাক্ত করে, ওই মেশিনটা, ঠিক আছে, ওই মেশিনটা দিয়ে যখন আলোটা এখানে দিবে, যখন আলোটা তুমি কি করবে বলো তো? এই জায়গাটায় দিবে, ওই জাল নোটের যে মেশিনটা আছে না, সেই মেশিনটা দিয়ে যখন আলো দিবে, তখন এই সুতাগুলো কি করে জানো? সুতাগুলো হচ্ছে আলো শোষণ করে, ঠিক আছে? আলো শোষণ করে এবং নির্দিষ্ট বর্ণালী ত্যাগ করে। এবং কি করে বলতো? একটা নির্দিষ্ট বর্ণালী ত্যাগ করে। নির্দিষ্ট কি করে বলতো? বর্ণালী ত্যাগ করে, ঠিক আছে? নির্দিষ্ট বর্ণালী ত্যাগ করে। তাহলে কি করতেছে ভাই বলতো? নিরাপত্তা সুতাটা আলোটা শোষণ করে এবং নির্দিষ্ট বর্ণালীটা ত্যাগ করে। এখন তুমি আমাকে বলো, ও যে নির্দিষ্ট বর্ণালী ত্যাগ করবে, এটা কি জাল টাকার মধ্যে তো আর এইটা থাকে না, তাই তো? জাল টাকার মধ্যে কি আমার এই জিনিসগুলো তো আর নাই, এত ভিআইপি জিনিস কি জাল টাকায় থাকবে? থাকবে না তো। যার কারণে জাল টাকায় কি হয়, এ আলো টালো কিছু দেখা যায় না। তখন আমরা বলতে পারি, ও আচ্ছা, এইটা সেই জাল টাকা, আর এইটা হচ্ছে আসল টাকা। এটা হচ্ছে জাল টাকা আর এটা হচ্ছে আসল টাকা। কি বুঝতে পেরেছি একটু বলি তো? ক্লিয়ার সবাই? কিভাবে আমাদের এই বর্ণালী দিয়ে জালটাকে শনাক্ত করা হয়, এইভাবে আর কি। বুঝতে পেরেছি সবাই? বলি বলি। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তার মানে একদম সিম্পল কথাই কি, সিম্পল কথাই হচ্ছে এই নিরাপত্তা সুতাগুলো কি করবে? আলোটা শোষণ করবে এবং নির্দিষ্ট বর্ণালী ত্যাগ করবে, যেটা জাল টাকা করে না, যেটা কি করে না, জাল টাকা করতে পারে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। তার বুশরা আর হচ্ছে রাত ক্লিয়ার? ওকে আচ্ছা, তার মানে আমরা যেটা বলতে পারি ভাই, এখান থেকে একটা জিনিসে আসে, সেটা হচ্ছে প্রতিপ্রভা নামে একটা শব্দ আছে। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে প্রতিপ্রভা। প্রতিপ্রভাকে আমরা বলি হচ্ছে ফ্লুরোসেন্স। কি বলি ভাই বলো তো? ফ্লুরোসেন্স। এটা কি জিনিস ভাই? এইটা হচ্ছে যে আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো, সেটা হচ্ছে ইলেকট্রিক যে লাইট আছে, হ্যাঁ, ইলেকট্রিক লাইটটা সুইচ অন করার সাথে সাথে কি হয় বলো তো? ইলেকট্রিক লাইটটা সুইচ অন করার সাথে সাথে কি হয় একটু বলো তো ভাই? সুইচ অন করার সাথে সাথে কি হয়? যেমন এই যে একটু দাঁড়াও, আমি যদি ভিডিওটা অন করি, ঠিক আছে, কি আমার ভিডিওটা দেখা যাচ্ছে একটু বলো? ক্লিয়ার সবাই? কি ভিডিও দেখা যাচ্ছে তো নাকি? তাহলে বলো, এই যে দেখো, আমি যদি এই জায়গায় যে সুইচটা আছে,
এই সুইচটা অফ করে দিই, তাহলে কি হচ্ছে, আলোটা কি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আবার যদি সুইচটা দিয়ে দিই তাহলে কি পুরো রুমটার সাথে সাথে কি হচ্ছে, আলো হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রতিপ্রভা, হ্যাঁ, এই প্রতিপ্রভা মানে কি, প্রতিপ্রভা মানে হচ্ছে আলো কি করবে ভাইয়া, শোষণের সাথে সাথে, আলো শোষণের সাথে সাথে, আলো শোষণের সাথে সাথে কি করে দিবে বলতো, বিকিরণ করে দিবে। আলো শোষণের সাথে সাথে কি করবে বলতো, বিকিরণের মাধ্যমে বর্ণালী দেখাবে, বিকিরণের মাধ্যমে বর্ণালী দেখাবে। এইটাকে আমরা বলি হচ্ছে প্রতিপ্রভা, এটাকে আমরা কি বলি বলতো, প্রতিপ্রভা বলে থাকি। তাহলে ওই যে দেখো ভাই, হঠাৎ করে এই কথাটা কেন বলছেন, এই কথাটা বলছি হচ্ছে ওই যে সুতাগুলো আছে না, এই সুতাগুলো আসলে কি তৈরি করে বলতো, এই নিরাপত্তা সুতাগুলো আসলে প্রতিপ্রভা তৈরি করে। এই নিরাপত্তার সুতাগুলো কি তৈরি করে বলতো, প্রতিপ্রভা তৈরি করে। যে আমার আলোটাকে শোষণ করে, সাথে সাথে কি করে, আলোটাকে বিকিরণ করে ফেলে। এটাকে আমরা কি বলতেছি বলতো, প্রতিপ্রভা। আর ওই যে সুতাগুলো না, এই সুতাগুলোকে বলা হয় ফসফোর। এই সুতাগুলোকে কি বলা হয় বলতো, ফসফোর। ঠিক আছে, সুতাগুলোকে কি বলা হচ্ছে ভাই বলতো, ফসফোর বলা হচ্ছে। কি ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? কি ক্লিয়ার কিনা একটু বলো তো। এক্স্যাক্টলি। তাহলে প্রতিপ্রভা হচ্ছে আলোটা সাথে সাথে ত্যাগ করে, আর অনুপ্রভা কি করে, দেরি করে ত্যাগ করে। অনুপ্রভা কি করে, দেরি করে ত্যাগ করে। আচ্ছা বলো তো, এই যে যারা আমরা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি দেখি, তারা কি এই ছবিটার সাথে পরিচিত কিনা একটু বলো। যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখি তারা কি এই ছবিটার সাথে পরিচিত? এক্স্যাক্টলি। যে ভাই আমাদের একটা স্পেশাল রেখা আছে, নাম হচ্ছে আইআর। আইআর মানে কি, ইনফ্রারেড। ইনফ্রারেড। এই ইনফ্রারেড কি জিনিস ভাই, ইনফ্রারেড হচ্ছে যে কোনো কোনো আলো আছে যাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। হ্যাঁ, এই ইনফ্রারেডের শক্তিটা কিন্তু খুব কম। হ্যাঁ, ইনফ্রারেডের শক্তিটা কি, খুব কম। এদের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি। কত ভাইয়া, এদের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 780 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। 780 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তিটা কি হয়, খুবই অল্প হয়। হ্যাঁ, শক্তিটা কি হয় বলতো, খুবই অল্প হয়। কারণ কি, ল্যামডাটা এত বেশি হওয়ার কারণে শক্তিটা এত কম হয়ে থাকে। তো এদের দিয়ে আমরা কি করতে পারি বলতো, এদের দিয়ে হচ্ছে এই যে দেখো আমাদের আমাদের এই আইআর গুলো আছে না, আইআর যেটা করে, যে যে জায়গায় বেশি তাপ তৈরি হচ্ছে, দেখো এই জায়গাটা কি হচ্ছে বলতো, বেশি তাপ তৈরি হচ্ছে, তাই তো। এই জায়গায় বেশি তাপ তৈরি হচ্ছে, যার কারণে দেখো এখান থেকে একরকম আলো বের হচ্ছে, এখান থেকে একরকম আলো বের হচ্ছে, যে তাপ বেশি এই জায়গায়। আবার দেখো তুমি ভালো করে খেয়াল করো, যে এই অংশটা নীল হয়ে গেছে, তার মানে কি, এই অংশের তাপ কম। এই অংশটাই কি, তাপ কম। এই রকম মানে কোথায় তাপ বেশি, কোথায় তাপ কম, কোন অঙ্গটা দ্রুত কাজ করছে, কোনটা দেরি করে কাজ করছে, এইটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, আইআর দিয়ে মাপা যায়। এটা কি দিয়ে মাপা যায় বলতো, আইআর দিয়ে মাপা যায়। ঠিক আছে, কি দিয়ে মাপা যায় বলো, তোমরাই বলো। আইআর দিয়ে মাপা যায়। তার মানে আমরা আইআর দিয়ে আসলে অনেক কিছু করতে পারি। এক নাম্বার হচ্ছে তোমার আইআর দিয়ে, যে বলো মাথার যে খুলি আছে, হ্যাঁ, মাথার খুলি কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। মাথার খুলি কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা বের করতে পারি, কিভাবে কাজ করে। হ্যাঁ, কিভাবে কাজ করে সেটা বের করতে পারি। সেটা কি করতে পারি, বের করতে পারি। ঠিক আছে, সেটা বের করতে পারি। আবার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি বলতো, আবার হচ্ছে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে কোনো জায়গায় ক্ষত হচ্ছে কিনা সেটাও আমরা কি করতে পারি, এটা থেকে বের করতে পারি, তাই তো। এটা হচ্ছে আমরা কি করতে পারি বলতো, অনেক জিনিসপত্র হচ্ছে এখানে কাজ করতে আমরা পারি। তার মানে এক কথায় চিকিৎসা বিজ্ঞানে এই আইআর এর ভূমিকাটা অনেক বেশি। চিকিৎসা বিজ্ঞানে আইআর এর ভূমিকাটা অনেক বেশি। আমাকে একটু বলো তো, তোমরা কি প্যারালাল টেক্সট পেয়েছো বলো। এই যে রিয়া চুল, তারপর সবাই বলো, আমরা কি প্যারালাল টেক্সট পেয়েছি ভাই একটু বলো তো, কি পেয়েছি প্যারালাল টেক্সট? জি ভাই, প্যারালাল টেক্সট পেয়েছি। তো তোমরা বলো, বোর্ডের এমসিকিউ এর জন্য তোমরা যে কাজটা করবে ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের
প্যারালাল টেক্সটের, ঠিক আছে, প্যারালাল টেক্সটের 90 থেকে কত পেজ পর্যন্ত বলো তো? 90 থেকে আমাদের একদম 95-96 পেজ পর্যন্ত, ঠিক আছে, 90 থেকে 96 পেজ পর্যন্ত খুব ভালোভাবে রিডিং পড়বে, বিশেষ করে যারা ভবিষ্যতে মেডিকেল করতে পারো, তাই তো, যারা ভবিষ্যতে মেডিকেল কোচিং করবে তাদের জন্য তো এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বলো তো? এই যে আমি যে কথাগুলো বললাম না, যে আইআর দিয়ে কি করা হয়, কোথায় তাপ বেশি কোথায় তাপ কম, এগুলো শনাক্ত করা যায়, আবার হচ্ছে কি মাথার খুলি কিভাবে কাজ করে সেভাবে করা যায়, এইরকম অনেকগুলো পয়েন্ট হচ্ছে এই জায়গায় দেওয়া আছে। তো বলো আমরা কি এগুলো পড়তে পারবো? একটু বলো তো ভাই সবাই। এই যে রিয়াজুল, তারপরে হচ্ছে বাকিরা যারা বলেছো, কি এই পর্যন্ত পড়তে পারবো না? একটু বলো তো। আচ্ছা, রাত বলেছো ভাই আমি কি প্রতি প্রভার সুতা দিয়ে টাকা বানাতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই, অবশ্যই পারবে, কোনো সমস্যা নাই। ওকে, এইবার আসি লাস্ট, এমআরআই। এই যে আমার মার কিছুদিন আগে আমরা এটা করেছি। এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক ম্যাগনেটিক আর্থে হচ্ছে রেজোনেন্স, আর্থে কি বলতো? রেজোনেন্স, ম্যাগনেটিক রেজোনেন্স। আইতে হচ্ছে ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে, এমআরআই। আচ্ছা ওকে, এখন আসি যে ভাই এমআরআই জিনিসটা কি একটু বলেন তো, এমআরআই তে আসলে কি করা হয়? এই এমআরআইটা হচ্ছে ভাই মানে বলবো কি, একটা লেটেস্ট প্রযুক্তি টাইপের। আচ্ছা, এতদিন কি জানতে ভাই একটু বলো তো, নিউক্লিয়াস কি স্থির না? বলো, এতদিন কি জানতাম আমরা, নিউক্লিয়াস কি স্থির কিনা? বলো, এতদিন জানতাম নিউক্লিয়াস কি স্থির, তাই তো? আজকে থেকে তুমি মনে রাখবে ভাই, নিউক্লিয়াসও আসলে স্থির না, ঠিক আছে। বলো তো সূর্য কি স্থির নাকি গতিশীল, দেখি বলো তো, সূর্য কি স্থির নাকি গতিশীল? ভাই সূর্য কিন্তু গতিশীল, ঠিক আছে, তুমি মনে রাখবা সূর্য যেমন গতিশীল। আজকে থেকে তুমি মনে রাখবা ভাই, তুমি যে পড়তা নিউক্লিয়াস স্থির, এটা হচ্ছে পুরাণ আমলের কথা। আধুনিক কথা বলতিছে কি, নিউক্লিয়াসও হচ্ছে গতিশীল। এমনকি নিউক্লিয়াসও কি করতে পারে জানো? নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। নিম্ন শক্তি থেকে কি করতে পারে? উচ্চ শক্তি স্তরে যেতে পারে, ঠিক আছে। কে? ইলেকট্রন না, নিউক্লিয়াস। নিউক্লিয়াসও কি করতে পারে? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। আচ্ছা, এইবার হচ্ছে তুমি আমাকে বলো, আমাদের মানুষের শরীরে পানি আছে নাকি নাই একটু বলো তো, মানুষের শরীরে পানি আছে নাকি নাই সেটা বলো। যে ভাই মানুষের শরীরে অবশ্যই কি আছে, পানি আছে, তাই তো, মানুষের শরীরে পানি বা H2 আছে, তাই তো, ওকে ভালো কথা। আচ্ছা, এইবার তুমি বলো মানুষের শরীরে যদি পানি থাকে, পানিতে হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে কি নাই একটু সেটা বলো। পানিতে হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে কি নাই একটু বলো তো দেখি। অবশ্যই আছে, তাই তো, হাইড্রোজেনের নিউক্লিয়াস অবশ্যই আছে, ঠিক আছে। এবং আমরা যেটা বলতে পারি ভাই সেটা হচ্ছে কি, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি একদম সিম্পল কথায়, তুমি যদি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করো, ঠিক আছে ভাই, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করো, তুমি যদি কি করো বলো তো, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করো, ঠিক আছে, তাহলে যেটা হয় এই যে হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলো আছে না, এরা নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়। কোথায় যায় বলো তো? নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। এবং এরা যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয় বলতো, তখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি বলতো, শক্তির শোষণ বা বিকিরণ চলে। শক্তির কি চলে? শোষণ বা বিকিরণ চলে, ঠিক আছে। এরা হচ্ছে কি শক্তির শোষণ বা বিকিরণ করে। এই যে শক্তি যে ওরা শোষণ করছে বা বিকিরণ করছে, এগুলোকে যদি আমরা কি করি বলতো, একটা কম্পিউটারের মধ্যে কানেক্ট করি, একটা কম্পিউটারের মধ্যে যদি আমরা কানেক্ট করি, তাহলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে যে আমরা কতগুলো স্পষ্ট
থ্রি ছবি দেখতে পারবো, সেগুলোকে আমরা কি করব বলতো, স্পষ্ট থ্রি ছবি দেখতে পারবো। সেই ছবিগুলো থেকে আমরা কি করি, তোমার মাথার কোন জায়গায় কি আছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি, কোথায় কি আছে সেগুলো কি খুঁজে বের করতে পারি। তার মানে একদম সিম্পল বাংলা কথায় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে নিউক্লিয়াসও কি করে বলতো, নিচের থেকে উচ্চ শক্তি স্তরে যায় এবং সেখান থেকে আমরা ছবি কালেক্ট করে কোনো একটা অঙ্গের ভিতরের অংশটা দেখতে পারি। তাহলে আমি তোমাদেরকে যেটা করবো ভাই, বুঝছো তো, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে কি বলতো প্র্যাকটিক্যাল জিনিসপত্র না? তাহলে প্র্যাকটিক্যাল জিনিসপত্র সব থেকে ভালো হয় কি বলতো, লাইভ দেখলে ভালো হয় না? তাহলে আমি তোমাদের জন্য কতগুলো লিংক দিয়ে দিব, ঠিক আছে? এই লিংকের ভিডিওগুলো তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পারবে ওরে বাবা এত জটিল ভাবে হচ্ছে কাজ করে। আপাতত তাহলে সামারিটা কি, এমআরআই কি জিনিস ভাই? এমআরআই হচ্ছে একটা প্রচন্ড বড় চুম্বক ক্ষেত্রের কারণে পানি বা যেখানে হাইড্রোজেন আছে সেই নিউক্লিয়াস গুলা কি হয় বলতো, নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এমরা যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন কি শক্তির শোষণ বা বিকিরণ হয়। এই শক্তির শোষণ বা বিকিরণ থেকে আমরা কি করি, ছবি সংগ্রহ করি। করে হচ্ছে আমরা কি করি বলতো, আমরা হচ্ছে কোনো একটা অঙ্গের স্পষ্ট ছবি পাই বা স্পষ্ট গঠনটা পেয়ে যাই। তাহলে এই হচ্ছে আমাদের এই জায়গায় সামারি। তাহলে বলো, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি অবশ্যই অবশ্যই এই ভিডিও লিঙ্ক গুলো কি করব বলো তো, তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এখনই দিয়ে দিব। এই যে দাঁড়াও, দেখো তোমাদেরকে আমি এখনই দিয়ে দিচ্ছি। যে অনেকে বলবে যে ভাই একটু দিলে ভালো হয়, তাহলে তাদের জন্য এই যে বলছি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? কোনো সমস্যা নাই, এই যে এখনই আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। দেখো, চলো এই যে সেভটা করে, এই যে সেভ করলাম, দেখি তো। এইবার যদি আমি হচ্ছে একটু আহ এইবার যদি হচ্ছে আমি একটু দ্রুত হচ্ছে যেটা করে ফেলি, সেটা হচ্ছে কি যে এমআরআই কিভাবে কাজ করে। এমআরআই মেশিন, এমআরআই মেশিন, এই যে ভালো করে খেয়াল করো তাহলে, এমআরআই মেশিন মেকানিজম, তাই তো? মেকানিজম, তাহলে এই যে এমআরআই মেশিন মেকানিজম, ওকে। তাহলে এই যে চলো দেখি তো একটা ভিডিও লিংক নেই। এই যে প্রথম ভিডিওটাই, ঠিক আছে? এই প্রথম বা দ্বিতীয় যে ভিডিওটা, এই লিঙ্কটাই হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে হচ্ছে এই যে কপি লিংক অ্যাড্রেস করলাম, ঠিক আছে? এইবার হচ্ছে আমি তোমাদেরকে যদি দিয়ে দেই, এই যে তোমাদেরকে হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্লাস হচ্ছে দেখি আরো কয়েকটা লিঙ্ক পাই কিনা সেটা যদি একটু দেখি, যে ভাই এমআরআই কিভাবে হচ্ছে কাজ করে একটু লিঙ্ক দিয়ে দেন তো, আমরা বাসায় কয়েকটা ভিডিও দেখবো। তাহলে ভাই এই যে চলো তোমাদেরকে হচ্ছে আমি কি করছি বলো তো, তোমাদেরকে হচ্ছে আমি সেই ভিডিও লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে তোমাদেরকে আমি সেই ভিডিও লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছি আর কি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে তোমরা কি করো বলো তো, তোমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ভাইয়া একটু কষ্ট করে পরবর্তীতে হচ্ছে ভিডিওগুলো দেখে নিলেই আশা করি তোমাদের হচ্ছে প্রবলেম গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? কি এই পর্যন্ত করতে পারবে না এই ছোট্ট কাজটুকু? অবশ্যই পারবো ভাই, ইনশাল্লাহ, ঠিক আছে। আর যাদের যাদের হচ্ছে প্রবলেম থাকবে তারা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসে অবশ্যই হচ্ছে তোমাদের প্রবলেম গুলো লিখে পাঠাবে। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে বোরহানুসামির@gmail.com। ওকে, তাহলে সুলতান ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো জি ভাইয়া। ভাই, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি, জি জি যেহেতু ভাই, অনেকে অবশ্যই ভাই, নামাজে জি যাবে বলতেছে। জি জি, ঠিক ভাই আছে ভাই, আপনাকে ওকে ভাই। অসংখ্য ধন্যবাদ। আর কিউএনএ ছিলেন সামির ভাইয়া, সামির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যেহেতু অনেকে নামাজে যাবে, তাহলে আমরা ক্লাসটা দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।